কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। নমস্কার নমস্কার, আইয়া পড়ছি, আবার আইয়া পড়ছি। আপনাকে হালদার মশাই, মানে ওই ওরফে শৈবাল দাস। শোনেন, আপনাকে লইকা একটা কথা কই, মানে আমাকে অনুরোধ আর কি। আর আসলে আমাকে তো ছোট জানেন, আর ওই কমলেশ স্যার সবটাই প্রায় নিজের হাতেই সামলায়। তাই আমাদের তরফ থেকে আপনাকেও একটু বিনীত অনুরোধ, আপনার তো অনেক দিন আমাকে লগে লগে আছেন, তা একটু ভুল ভ্রান্তি ক্ষমা কইরা যদি ভালো লাগে গল্পগুলা, তাহলে একটু ওই চ্যানেলে একটু শেয়ার কইরা দেবেন, লাইক একটা দিয়া দেবেন, আর যদি ভালো কয়েকটা কমেন্ট দেন তাহলে তো কথাই নাই। শোনেন, এই গল্পটা মন দিয়া শোনেন, ভালো লাগবে। হেভি মিস্ট্রি। প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার, আমাদের প্রিয় হালদার মশাই, খবরের কাগজ পড়ছিলেন। তার ডান হাতের দু আঙুলে এক চিমটে নড়ছে। হঠাৎ তিনি বলে উঠলেন, কয় কি বিড়ালের শোকে মাইন্সের মৃত্যু? বিস্ময় প্রকাশের পর তিনি নাকে নস্যি গুঁজে প্যান্টের বাঁ পকেট থেকে নোংরা রুমাল বের করে যথারীতি নাক মুছলেন। তারপর আমার দিকে হাসি মুখে তাকিয়ে বললেন, জয়ন্ত বাবু, আপনাকে সাংবাদিকে লইয়া এই একটা প্রবলেম, বুঝলেন? কি প্রবলেম হালদার মশাই? যা শুনবেন তাই লেখা ফেলবেন। আরে মশাই, 34 বছর পুলিশে চাকরি করতেছি, বুঝলেন? কখনো তো এমন কথা শুনি নাই যে কারো পোষা বেড়াল মরলে তার শোকেও সেও মারা যায়। কি কাণ্ড! হালদার মশাই, খবরটা আমি পড়িনি, তবে এমন কিছু ঘটনা অসম্ভব বলেও মনে হয় না। পোষা পশু পাখির প্রতি কিছু মানুষের প্রচণ্ড ভালোবাসা থাকতেই পারে। তাদের কোনো কারণে মৃত্যু হলে কেউ মনে প্রচণ্ড শোক পেতেও পারে, আর সেই শোকের প্রচণ্ড শকে হার্ট ফেল করে তার মৃত্যুও হতে পারে। কর্নেল স্যার, এই জয়ন্ত বাবুরে ওই প্রচণ্ডের ভূতে পাইছে। এই 3 খান প্রচণ্ড কইলেন, শুনলেন তো? হ্যাঁ, শুনলাম। কর্নেল একটা বইয়ের পাতায় রঙিন প্রজাপতির ছবি আতশ কাচের সাহায্যে খুঁটিয়ে দেখতে দেখতে বললেন, তবে সত্যি বলতে কি, জয়ন্ত নিজের অজ্ঞাতসারে সম্ভবত একটা সত্য কথাই বলে ফেলেছে। এই জয়ন্ত বাবু সত্যা কইছেন? কি সত্য? ওই প্রচন্ড শব্দটার কথাই বলছি। তার মানে? খুব সরল মানে হালদার মশাই, খবরটার আড়ালে 3টে নয়, 3 দুগুণে 6টা প্রচন্ডতা লুকিয়ে আছে। এই খবরটা আপনি পড়ছেন কর্নেল স্যার? কর্নেল বইটা আর আতশ কাচ টেবিলে রেখে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন। তারপর বললেন, আপনি খবরটা খুঁটিয়ে পড়েননি, এমনকি হেডিংটাও খুঁটিয়ে পড়েননি। না না, তার জন্য আপনাকে দোষ দিচ্ছি না। করণগড়ের বৃদ্ধা রানীমা প্রকৃতপক্ষে একজন মানুষ তো বটেই। হালদার মশাই এবার খবরের কাগজের সেই খবরের দিকে ঝুঁকে পড়লেন। তারপর অভ্যেস মতো প্রতিটি লাইনের তলায় তার লম্বা তর্জনী রেখে বিড়বিড় করে খবরটা পড়তে থাকলেন।
একটু পরে তিনি সোজা হয়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বললেন, আরে বাস, এ তো হেভি মিস্ট্রি। বরং জয়ন্তর প্রচন্ডতা এর সঙ্গে জুড়ে দিন হালদার মশাই। প্রচন্ড হেভি মিস্ট্রি। নমস্কার রেনবো মিডিয়ার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার একটি কর্নেলের রহস্যমূলক তদন্ত কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো সেই গল্পটির নাম কর্নেল ও প্রজাপতি রহস্য। প্রতিবারের মতো আমাদের উপস্থাপনায় এবারের কর্নেলের গল্প আপনাদের যদি ভালো লাগে আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প, কর্নেল ও প্রজাপতি রহস্য। আমি আপনাকে বলছিলাম 6টা প্রচন্ডতা লুকিয়ে থাকার কথা। খবরে এবার পড়লেন করণগড়ের বৃদ্ধা রানীমার মোট 6টা পোষা বেড়াল ছিল, তাই না? 6 খান বেড়াল, কিন্তু ওই 6 খান বেড়ালের সঙ্গে 6 খান প্রচন্ডতার লুকাইয়া আছে। একটু একটু বুঝাইয়া কন তো। এই বেড়ালগুলোর প্রত্যেকটার গায়ের রং আলাদা। একটার গায়ের রং ধূসর, একটার ফিকে কমলা, একটার কালো, একটার দুধ সাদা, একটার গায়ের রং মেটে, আর বাকি বেড়ালটার গায়ের রং ময়লা সাদা। ইংরেজিতে ডার্টি হোয়াইট বলা হয়। অবশ্যই 6টা বেড়ালের পেটের রং সাদাই বলা যায়। কোনোটার পায়েও সাদা ছোপ আছে। আপনি বেড়ালগুলো দেখেছেন? কর্নেল আমার কথার পাশ কাটিয়ে গিয়ে বললেন, আমরা অনেক সময় ছাপা হরফে যা লেখা আছে তা খুঁটিয়ে লক্ষ্য না করেই বাক্যের সাবস্ট্যান্স অর্থাৎ সার পদার্থ মনে মনে পড়ে ফেলি। এটা একটা সাধারণ মনস্তাত্ত্বিক ঘটনা। হালদার মশাইয়ের ক্ষেত্রে সেটাই ঘটেছিল। যাই হোক, ঠাকুর ঘরে পুজো শেষ করে এসে করণগড়ের বৃদ্ধা রানীমা তার বেডরুমে ঢুকে দেখেছিলেন তার আদরের প্রাণীগুলো ঘরের মেঝে, এমনকি তার পালঙ্কের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রানীমার পরনে তখনও পুজোর পোশাক, হাতের রেখাবে প্রসাদ। প্রত্যেকদিন ভোরবেলা স্নান করার পর তিনি 3 তলার ঠাকুর ঘরে পুজোয় বসতেন। তারপর গৃহদেবতাকে পায়েস আর কাটা ফল নিবেদন করে 2 তলার বেডরুমে আসতেন। বেড়ালগুলো তাঁর দিকে ছুটে আসত। তখন তিনি রূপোর রেকাবে রাখা প্রসাদ মেঝে রাখতেন। বেড়ালগুলো চেটেপুটে সব খেয়ে ফেলত। কিন্তু এদিন রানীমা বেড়ালগুলোর ওই অবস্থা দেখেই মূর্ছিত হয়ে পড়েছিলেন। রেখা পড়ে যাওয়ার শব্দ শুনে তার পরিচারিকা ছুটে আসে। তার ডাকাডাকিতে বাড়ির লোকেরা এসে রানীমাকে আগে তার পালঙ্কে শুইয়ে দেয়। তারপর চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। কিন্তু কি একটা কথা বলেই আবার জ্ঞান হারান। এরপর ডাক্তার ডাকা হয়, কিন্তু ডাক্তার এসে পরীক্ষা করে বলেন রানীমা আর বেঁচে নেই। হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়ে কর্নেলের কথা শুনছিলেন। উত্তেজনায় তার সরু গোফের 2টি ছুচলো ডগা যথারীতি তিত্তির করে কাঁপছিল। তিনি এবার বলে উঠলেন, এই খবরে তো এত কথা লেখা নাই কর্নেল। ঠিক বলেছেন হালদার মশাই, মফস্বলের সংবাদদাতার পাঠানো খবরে এত কিছু ডিটেলস লেখা নেই, কিন্তু যতটা লেখা আছে আমি তা বিশ্লেষণ করে শোনালুম। কিন্তু কর্নেল স্যার, 6 খান বেড়ালের গায়ের রঙের ডেসক্রিপশন দিলেন কেমনে? কর্নেলকে কেউ কেউ বলেন অন্তর্যামী পুরুষ, সম্ভবত সেটা ওর মুনি ঋষি সুলভ সাদা দাড়ির মাহাত্ম। কেউ কেউ বলেন কর্নেলের মাথার পেছনেও নাকি একটা চোখ আছে। এখন আমি বলতে চাই, কর্নেলের মাথার পেছনের অদৃশ্য চোখটা ওর বাইনোকুলারের মতো, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন। এতই দূরদৃষ্টি সম্পন্ন যে তিনি অনেক দূরের কোনো করণগড় অবধি দেখতে পেয়ে গেছেন। কর্নেল আমার রঙ্গব্যঙ্গে কান দিলেন না। মৃদু হেসে তিনি বললেন, বিড়ালগুলোর গায়ের রং আমি ওই খবর থেকে বিশ্লেষণ করে বর্ণনা দিলুম জয়ন্ত। খবরে কি তা লেখছে? পড়লাম না তো কর্নেল স্যার। হালদার মশাই, খবরে লেখা আছে 6টা 6 রঙের বিড়াল, তাই না? হ তা লিখছে। আমাদের দেশে এ যাবৎকাল নানা জায়গায় যত বিড়াল দেখেছি তাদের গায়ের রং ওই 6টা রঙের বাইরে নয়।
আপনারা কি কেউ লাল, সবুজ, নীল এই 3 রঙের বিড়াল কোথাও দেখেছেন? কর্নেল স্যার ঠিক কইছেন জয়ন্ত বাবু। এই কর্নেল স্যারের রানীমার বিড়ালের গায়ের রঙে যে ডেসক্রিপশন দিচ্ছেন, তার বাইরে তো কোনো রঙের বিড়াল কি দেখছেন কোথাও? না, আর কি রং হতে পারে মাথায় আসছে না। এই সময় ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। তারপর তিনি দেয়াল ঘড়ি দেখে নিলেন। লক্ষ্য করল 10:05 বেজেছে। কর্নেলের 3তলার অ্যাপার্টমেন্টের এই জাদুঘর সদৃশ্য বিশাল ড্রয়িং রুমের বাঁ দিকে দরজার পর ছোট্ট একটা ঘর আছে। সেটা ডাক্তারদের চেম্বারে রোগীদের ওয়েটিং রুমের মতো এবং আয়তনে অপ্রশস্ত। সেই ঘরের বাইরের দরজাই কর্নেলের অ্যাপার্টমেন্টের সদর দরজা। ষষ্ঠী ওই অপ্রশস্ত রুমে ঢোকে ডাইনিং ও কিচেনের করিডোর দিয়ে। কারো নির্দিষ্ট সময়ে আসবার কথা ষষ্ঠীকে কর্নেল বলে থাকলে সে আগন্তুকের সঙ্গে ড্রয়িং রুমে ঢোকে না, করিডোর দিয়ে সোজা কিচেনে চলে যায়। তাই একটু পরে এক ভদ্রলোককে একা এই ঘরে ঢুকতে দেখেই বুঝলাম ষষ্ঠী জানত ইনি আসবেন। ভদ্রলোকের বয়স 40-এর কাছাকাছি, গায়ের রং ফর্সা, পরনে হাফাতা বুশশার্ট আর প্যান্ট, হাতে একটা ব্রিফকেস। তিনি ঘরে ঢুকেই প্রথমে আমাদের 3 জনকে দেখে নিয়েছিলেন। এবার কর্নেলের দিকে তাকিয়ে বললেন, আপনি কি কর্নেল লীলাদ্রি সরকার? আপনি মিস্টার তীর্থব্রত সিংহ? ভদ্রলোক সাহেবিকে তার মানুষ তা বোঝা গেল। তিনি কর্নেলের দিকে হাত বাড়িয়ে দিলেন এবং তার সঙ্গে করমর্দন করার পর বললেন, আপনার পাওয়ার অফ অবজারভেশন সম্পর্কে অনেক আশ্চর্য ঘটনা শুনেছি ক্যাপ্টেন H.C. পান্ডের কাছে। প্লিজ আগে বসুন মিস্টার সিংহ। সিংহ সাহেব সোফায় বসে ব্রিফকেসটা পাশে রাখলেন, তারপর বললেন, এদের পরিচয় পেলে খুশি হতুম কর্নেল সরকার। জয়ন্ত চৌধুরী, আমার এই তরুণ বন্ধু, এই বয়সেই বহুল প্রচলিত দৈনিক সত্যসেবক পত্রিকার একজন লব্ধ প্রতিষ্ঠ সাংবাদিক। ইনি মিস্টার কে হালদার, জাঁদরেল পুলিশ ইন্সপেক্টর ছিলেন। রিটায়ার করার পর প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। এরা দুজনেই আমার বিশ্বস্ত সহযোগী। তীর্থব্রত সিংহের কাছ থেকে আমরা একটু দূরে বসেছিলাম, সে কারণেই আমরা নমস্কার বিনিময় করলাম। তারপর তিনি মৃদুস্বরে বললেন, কলকাতা এলে আমি হোটেল এশিয়াতে উঠি। ওখানে একটা বিশেষ সুবিধা আছে, ওরা দরকার হলে গাড়ির ব্যবস্থা করে দেন। গত রাত্রে তাই আপনার কাছে আসবার কোনো অসুবিধে ছিল না, কিন্তু রাত্রি 10টায় আপনাকে বিব্রত করার ইচ্ছে ছিল না বলেই ফোন করেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, সকালে গাড়ি পেতে দেরি হওয়ার জন্য 35 মিনিট দেরি করে ফেলেছি। আপনি কর্মব্যস্ত মানুষ, জানি না এতে আপনার কোনো অসুবিধা করে ফেলেছি কিনা। করে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি কর্নেল সরকার। ক্যাপ্টেন পান্ডে যদি আপনাকে বলে থাকেন আমি কর্মব্যস্ত মানুষ, তাহলে তিনি আমার পুরনো জীবনের কথা ভেবেই বলেছেন। কাজেই আপনার দুঃখ প্রকাশের কারণ নেই। প্রকৃত ঘটনা হলো আমি এখন প্রায়ই কর্মহীন হয়ে পড়ি, বিশেষ করে এই অগস্ট মাসে। আমার হাতে করার মতো কিছু কাজ এখন নেই। তবে প্লিজ একটু অপেক্ষা করুন, কফি আসুক। কফি নার্ভ চাঙ্গা করে। আপনি নার্ভ চাঙ্গা করার পর যা কিছু বলার বলবেন। কই ষষ্ঠী? ষষ্ঠীচরণ শিগগির ট্রেতে কফির পট আর কাপ প্লেট রেখে গেল। কর্নেল একটা কাপে কফি ঢেলে মিস্টার সিংহকে দিলেন। তারপর হালদার মশাই এবং আমাকে দেওয়ার পর তার নিজস্ব লম্বাটে কাপে কফি ঢেলে চুমুক দিলেন। তীর্থব্রত সিংহ কফি খেতে খেতে বললেন, বাহ, আপনার লোকটি চমৎকার কফি করে তো। সত্যি কথা বলতে আমাদের দেশে কোথাও এতকাল এরকম প্রকৃত কফির স্বাদ পাইনি। আমার যা প্রফেশন, মাঝে মাঝে বিদেশে যেতে হয়। সাউথ আফ্রিকার ডারবানে ঠিক যে স্বাদের কফি খেয়েছিলাম, অবিকল সেই স্বাদ। ধন্যবাদ মিস্টার সিংহ। আমার সংগৃহীত এই কফি সাউথ ইন্ডিয়ার। ক্যাপ্টেন পান্ডে বলছিলেন তিনি নাকি আপনাকে কেসটার মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড জানিয়েছেন। তবে যাই বলুন, উনি একজন বাইরের লোক। তাছাড়া মূল ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। উনি যা কিছু আমাকে বলেছেন সবটাই অন্যের মুখে শোনা। আমারও অবশ্য কতকটা তাই। ঘটনার সময় আমি ফ্যাক্টরিতে ছিলাম। কিন্তু আপনিই নাকি ভদ্রমহিলার মুখ থেকে লালা ঝরতে দেখেছিলেন। লালায় রক্তের ছিটেও ছিল। এক্স্যাক্টলি, আমি এটা লক্ষ্য করেছিলাম। আর তা কখন জানেন? যখন মামিমাকে চিতায় শোয়ানো হয়েছে ঠিক তখন। হ্যাঁ, অনেক সময় মৃতের নাক দিয়ে ওই জাতীয় তরল কিছু গড়িয়ে পড়বে জেনেই নাকে তুলো গুঁজে দেওয়া হয়, কিন্তু ঠোঁটের বাঁ কোণ দিয়ে লালা গড়ানো ব্যাপারটা আমার অস্বাভাবিক মনে হয়েছিল।
আপনার মামিমা মারা যান 6:30 থেকে 7টার মধ্যে, তাই না? ডাক্তারবাবু 7:15 যান, কিন্তু পরীক্ষা করে বলেন মামিমা হার্ট ফেল করে মারা গেছেন। আপনি তখন ফ্যাক্টরিতে ছিলেন বললেন, আপনি কি ভোরবেলায় সেখানে যান? না, কোনোদিনই ওই সময় আমি যাই না। ঘটনা হলো, সেদিন ভোর 5টার টেলিফোনের বিরক্তিকর শব্দে ঘুম ভেঙেছিল। রিসিভার তুলে সাড়া দিতেই শুনি কেউ হিন্দিতে বলছে, সিনহা সাহেব, আপনার ফ্যাক্টরিতে আগুন লেগেছে, শিগগির চলে যান। তারপর আপনি কি করলেন? তখনই দমকলে খবর দিয়ে নিচে এসে গ্যারাজ থেকে গাড়ি বার করে বেরিয়ে গেলুম। পোশাকও বদলাইনি, নাইট ড্রেস পরেই বেরিয়েছিলুম। শেষ রাত্রে এক পশলা বৃষ্টি হয়েছিল। যে গতিতে যাচ্ছিলুম, গাড়ির চাকা পিছলে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মারা যেতুম। ফ্যাক্টরির দূরত্ব কত? প্রায় 8 কিলোমিটার। ওই দিকটায় ইন্ডাস্ট্রিয়াল জোন। গিয়ে কি দেখলেন? ফ্যাক্টরিতে আগুন লাগেনি, ওই জোনেই দমকল অফিস। 2টো দমকল আগেই পৌঁছে গিয়েছিল। দমকল কর্মী আর অফিসাররা ফ্যাক্টরিতে চারিদিক ঘুরে পরীক্ষা করে বেড়াচ্ছিলেন কোথায় আগুন লেগেছে। বাইরের মেন গেট অবশ্য দারোয়ানরা খুলে দিয়েছিল, তবে ফ্যাক্টরিতে চাবি এক সেট থাকে ম্যানেজার সিদ্ধেশ নারায়ণের কাছে। তিনি ফ্যাক্টরিতে যান ঠিক 9টায়। যাই হোক, আমার চাবির সেট বুদ্ধি করে আমি নিয়ে গিয়েছিলুম। ফ্যাক্টরি খুলে আলো জ্বেলে দিলুম। আশ্চর্য ঘটনা, আগুন লাগেনি কোথাও? না। তারপর কি করলেন? অফিস খুলে ম্যানেজারকে ফোন করে সব জানালুম। তাকে তখনই চলে আসতে বললুম। তিনি কখন এলেন? 7টা থেকে 7:15টার মধ্যে। যাই হোক, অফিসে বসে দুজনে এরকম সাংঘাতিক একটা উড়ো ফোনের কথা নিয়ে আলোচনা করছি, সেই সময় আমার স্ত্রী অরুণিমার ফোন এলো। মামিমা হার্ট ফেল করে মারা গেছেন। এই পরিস্থিতিতে আমার মানসিক অবস্থা কি হতে পারে একটু চিন্তা করুন কর্নেল সরকার। আপনার মামিমার বডি চিঠায় তোলা হয়েছিল কখন? তখন বিকেল 5টা। এলাকায় মামিমা খুবই জনপ্রিয় ছিলেন। মামাবাবু তো ছিলেনই। ওই এলাকায় জাতপাতের অবস্থা কিরকম তা তো আপনার জানবার কথা। আমার মামা অবশ্য উত্তররাঢ়ী কায়স্থ ছিলেন, কিন্তু তিনি নিজের জাত পরিচয় দিতেন ক্ষত্রিয় হিসেবে। এদিকে মামিমা রাঢ়ী ব্রাহ্মণ। তার বাবা দর্পনারায়ণ বন্দ্যোপাধ্যায় ছিলেন পুরুষানুক্রমে রাজা পদবীধারী জমিদার। তিনি মামিমার অসবর্ণ বিয়ে মেনে নিয়েছিলেন, জামাইকে ঘরে তুলেছিলেন। শুধু তাই নয়, তাকে তার জমিদারের উত্তরাধিকারী করেছিলেন। আমার মামা প্রসন্ন কুমার সিংহ তার শ্বশুরের মৃত্যুর পর প্রজাদের কাছে রাজা সাহেব হয়ে উঠেছিলেন। অবশ্য এলাকাটা তার আমলে আদিবাসী প্রধান ছিল। কালক্রমে উচ্চবর্ণের হিন্দুদের সঙ্গে নিম্নবর্ণের হিন্দুরাও করণগড়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে। এখনকার দিনে হলে ওই অসবর্ণ বিয়ে নিয়ে কি ঘটতো বুঝতেই পারছেন। রাজ্যটা বিহার। করণগড় শব্দটা শুনেই চমকে উঠেছিল। হালদার মশাইয়ের দিকে তাকালো। তিনি চোখের ভাষায় আমাকে কিছু বললেন যেন, বুঝতে পারলাম না। তবে এতক্ষণে বুঝে গেছি যে এটা সেই 6টা বিড়ালের শোকে রানিমার মৃত্যুর কেস। কর্নেল কি তাহলে ইচ্ছে করেই তাঁর পড়া খবরের কাগজটা এমনভাবে ভাঁজ করে রেখেছিলেন যাতে হালদার মশাইয়ের সরাসরি চোখে পড়ে? তারপর কি হলো বলুন। শ্মশানে উপস্থিত অনেকেই ডেড বডির মুখ থেকে লালা গড়ানোর ব্যাপারটা স্বাভাবিক বলেই ধরে নিয়েছিলেন, কিন্তু আমার মাথায় কোথাও একটা সন্দেহের কাঁটা বিঁধতে শুরু করেছিল। আমি শেষ পর্যন্ত আমার এক বন্ধু কুন্দলাল শর্মাকে থানায় পাঠালাম। পুলিশ এলো। স্থানীয় হাসপাতালের একজন ডাক্তারকে সঙ্গে এনেছিল কুন্দলাল। সেই ডাক্তারও সন্দেহ প্রকাশ করলেন। তখন অ্যাম্বুলেন্স আনিয়ে মামিমার ডেড বডি মর্গে চালান দিল পুলিশ। সেদিনই রাত 1টার মধ্যে মর্গের রিপোর্ট থানায় পৌঁছেছিল। রিপোর্টে বলা হয়েছে ডেড বডির কাঁধের কাছে ইঞ্জেকশনের চিহ্ন আছে এবং সাংঘাতিক কোনো বিষই মামিমার মৃত্যুর কারণ। কি বিষ তা জানার জন্য কাঁধের কাছে ইঞ্জেকশনের জায়গার মাংস কেটে পাটনায় ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। পরদিন শুক্রবার সকালে মামিমার ডেড বডি ফেরত দিল পুলিশ, আর বেলা 10:30টার মধ্যে দাহ হয়ে গেল। বেড়ালগুলোর পোস্টমর্টম করা হয়নি? বেড়ালগুলোকে রাজবাড়ির কোনো এক কোণে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বেড়ালের বডিগুলো তুলে মর্গে পাঠিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ কোনো সাংঘাতিক বিষ। পাটনার ফরেন্সিক এক্সপার্টরাও কিসের বিষ তা বুঝতে পারেননি। পুলিশ কি কাউকে অ্যারেস্ট করেছে? মামিমার পরিচারিকা নন্দরানী আর আমাদের রাজবাড়ির সরকারজি শুক্লাল দুবেকে। মোটিভ? মোটিভ
আমার কাছে অস্পষ্ট। কিন্তু পুলিশের বক্তব্য ওরা দুজনে কারো কাছে প্রচুর টাকা নিয়ে এই জঘন্য কাজ করেছে। কিন্তু আশ্চর্য ঘটনা, নন্দরানীর বিছানার তলা থেকে 10,000 টাকা পাওয়া গেছে। আর সরকারজির ঘরের কুলুঙ্গিতে বজরং দেবের মূর্তির তলা থেকেও 10,000 টাকা পুলিশ উদ্ধার করেছে। টাকার ব্যাপারে আসামিদের কি বক্তব্য? তারা কান্নাকাটি করে বলেছে এই টাকার কথা তারা জানে না, কেউ তাদের মিথ্যা করে ফাঁসানোর জন্য টাকা তাদের ঘরে পাচার করেছে। টাকাগুলো পিন-আটা ছিল? অর্থাৎ আমি বলতে চাইছি, ব্যাংক থেকে 10,000 টাকার নোটের বান্ডিল যেভাবে দেওয়া হয়। না, খোলা অবস্থায় গোছানো ছিল। রানীমা স্বর্ণময়ী সিংহের প্রপার্টি তার মৃত্যুর পর তো আপনিই পাবেন। ক্যাপ্টেন পান্ডে বলেছেন তার সন্তানাদি নেই। লক্ষ্য করলুম কর্নেলের অতর্কিত এবং সরাসরি এই প্রশ্নে তীর্থব্রত সিংহের মুখে ঈষৎ ক্ষোভ কিংবা রোষের আভাস ফুটে উঠেছিল, কিন্তু পরক্ষণে তা মিলিয়ে গেল। তিনি হেসে উঠলেন। কর্নেল সরকার, ক্যাপ্টেন পান্ডে কি আপনাকে এ কথা বলেননি যে মামিমার প্রপার্টির যা বাজার দর তার চেয়ে তার স্বামী অর্থাৎ আমার মামা বাবুর দেনার পরিমাণ প্রায় দ্বিগুণ? ক্যাপ্টেন পান্ডে আমাকে শুধু একটা আভাস দিয়েছেন, রাজাসাহেব প্রসন্ন কুমার সিংহের সঙ্গে এলাকার একজন ব্যবসায়ীর অনেক বছর ধরে একটা মামলা হয়েছিল। সেই মামলা সুপ্রিম কোর্ট অবধি উঠেছিল। রায় তার পক্ষে গেলেও সেই মামলার খরচ জোগাতে শুধু রাজবাড়িটা ছাড়া তার হাতে আর কিছুই ছিল না। সুপ্রিম কোর্টের রায়ে মামা বাবুকে সেই মামলার খরচ ফিরিয়ে দেওয়ার কোনো শর্ত ছিল না, কারণ হাইকোর্টের রায় হেরে গিয়ে মামা বাবুই জেদের বসে সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিল গ্রাহ্য হয়, হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। তা না হলে মামা বাবুকে রাজবাড়িটাও বেচতে হতো। কি নিয়ে মামলা? মামা বাবু নাকি মনমোহন সুখানিয়া নামে এক ব্যবসায়ীর কাছে লক্ষাধিক টাকা অ্যাডভান্স নিয়েছিলেন। কোনো দামি জিনিসের জন্য অ্যাডভান্স? হ্যাঁ, বলে মিস্টার সিংহ মুখ নামিয়ে তার বাঁ হাতের আঙুলে 3টে রত্নখচিত আংটি নাড়াচাড়া করতে থাকলেন। কিন্তু সেই দামি জিনিসটা কি? পূর্বপুরুষের কি সব জুয়েলস, এবং সেই জুয়েলসের নিজস্ব দাম ছাড়াও ঐতিহাসিক দাম নাকি অনেক বেশি। আসলে সেই মামলা চলার সময় আমি বয়সে বালক, থাকতুম বীরভূমের রাজনগরে ঠাকুরদার কাছে। আমার বাবা মাকে শৈশবেই হারিয়েছিলুম। যাই হোক, ঠাকুরদার মৃত্যুর পর মামাবাবু আমাকে নিয়ে যান। সেই সময় মনমোহন সুকনিয়ার সঙ্গে তার মামলা চলছিল। তো আমি শুধু এইটুকুই জানি যে হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট কিছু ধনরত্ন মামাবাবু বিক্রি করার জন্য টাকা নিয়েছিলেন, কিন্তু সেগুলো তিনি দিতে পারেননি সময় মতো। কেন? মামিমার কাছে শুনেছিলুম সে জুয়েলস রাজবাড়ি থেকে কেউ চুরি করেছিল, তাই মামাবাবু কথা রাখতে পারেননি। কর্নেল সরকার, এর বেশি আমার আর কিছু জানা নেই। এতক্ষণে হালদার মশাই বলে উঠলেন, আচ্ছা, সিংহ সাহেবের একটা কথা জিগাই। তীর্থব্রত সিংহ তাঁর দিকে শুধু তাকালেন। এই কোনো ব্যবসায়ী লেখাপড়া না কইরা টাকা তো দেয় না। আপনার ওই মামা বাবু নিশ্চয় কোনো কাগজে সই করেছিলেন। এখন কথা হইল গিয়া, সুপ্রিম কোর্ট কিসের বেসিসে হাইকোর্টের রায় ডিসমিস করছিল? হ্যাঁ, আপনি প্রাক্তন পুলিশ অফিসার এবং বর্তমানে প্রাইভেট ডিটেকটিভ, আপনার প্রশ্নের মূল্য আছে। কিন্তু এই ধরনের কেনাবেচার কথা কার সঙ্গে হয়েছিল একটু ভেবে দেখুন। করণগড়ের রাজাবাবুর সঙ্গে, তাছাড়া ঐতিহাসিক জুয়েলসের ব্যাপারে। সবটাই হয়েছিল মৌখিক কথার ভিত্তিতে। তাহলে কোর্ট কেস লইল কেন? সাক্ষী ছিল। তাছাড়া সে আমলে এই ধরনের লেনদেন ওইভাবেই হতো। আপনি কি চোপড়ি কথাটা জানেন? ওড়িশায় এই মৌখিক লেনদেন ব্যবস্থা এখনো চালু আছে। একে বলে চোপড়ি। চোপা অর্থাৎ মুখ। মুখে মুখে লেনদেনের ব্যাপারটা সাক্ষীদের সাক্ষ্যেই আইনগত গ্রাহ্য হয়। হা হা হা, আসলে আমাগো পূর্ববঙ্গের মুখেরে চোপা কয়, চোপা। রাগ হইলে মানুষের কয় চোপা খান ভাইঙ্গা দিমু। জুয়েলস চুরির পর মামাবাবু থানায় ডায়েরি করেছিলেন। তার কপি বাদী বিবাদী দুপক্ষেরই কাজে লেগেছিল। যাই হোক, ওসব পুরনো কথা আলোচনা করে কোনো লাভ নেই। কর্নেল সরকার, আপনার অজস্র প্রশ্ন থাকতে পারে। এখানে বসে সবকিছুর উত্তর দেওয়া সম্ভব নয়।
কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে যেন ধ্যানস্থ ছিলেন, মুখে কামড়ে ধরা চুরুট। এবার সোজা হয়ে বসে চুরুট অ্যাস্ট্রেতে রেখে বললেন, আপনি ঠিক বলেছেন মিস্টার সিংহ। আমি শুধু বিষয়টার একটা আউটলাইন এঁকে দেখার চেষ্টা করছিলাম। এখন মনে হচ্ছে কেসটা আপাতত দৃষ্টে নিছক প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড মনে হলেও আদতে তা নয়। একটা ব্যাকগ্রাউন্ডের পেছনে আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আপনি কবে করণগড় ফিরছেন? আজ রাতের ট্রেনেই ফিরব। ক্যাপ্টেন পান্ডেকে বলবেন আমি যে কোনো দিন করণগড়ে পৌঁছব। ঠিক কবে পৌঁছব তা অবশ্য টেলিফোনে জানিয়ে দেব। তীর্থব্রত সিংহ ঘড়ি দেখে উঠে দাঁড়ালেন। তারপর কর্নেলের সঙ্গে করমর্দন এবং আমাদের নমস্কার করে বেরিয়ে গেলেন। তীর্থব্রত সিংহ বেরিয়ে যাওয়ার পর হাসতে হাসতে বলল, বাপরে, মাথা ঝিমঝিম করছে আমার। এই যে দেখছি অ্যারেবিয়ান নাইটসের কারবার, ঘটনার ভেতরে ঘটনা, তার ভেতরে ঘটনা। হালদার মশাই অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন, আমি একটা পয়েন্ট ভাবতাছি। খুনি রানী মারে বিষের ইঞ্জেকশন দিয়া মারছে, কিন্তু সে বেড়াল গুলিরে কি কইরা মারল? বিষের ইঞ্জেকশন দিয়া অতগুলো বেড়ালে মারতে তো সময় লাগানোর কথা, হেভি টাইম লাগবো, তাই না কর্নেল স্যার? আপনি কি কন? কর্নেল তার প্রশ্নের উত্তর না দিয়ে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন। আমি ম্যানেজার মিস্টার শর্মার সঙ্গে কথা বলতে চাই। আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। একটু পরে মিস্টার শর্মার সাড়া পেয়ে তিনি বললেন, মর্নিং মিস্টার শর্মা, একটা সামান্য গোপনীয় কথা জানতে চাইছি। গত রাত্রে আপনাকে ফোন করে জেনেছিলাম সুইট নাম্বার 621-এ যিনি উঠেছেন তার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মিস্টার রঘুবীর আচার্যা। তো আজ মর্নিংয়ে কি তিনি আবার এসেছিলেন? না, এটা নিছক কৌতূহল মিস্টার শর্মা। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো ঝামেলার ব্যাপার নেই। নিছক একটা প্রশ্ন। এসেছিলেন? তারপর দুজনে কি একসঙ্গে বেরিয়েছিলেন? তার মানে আপনাদের ভাড়ার গাড়িতে চেপে? থ্যাঙ্কস। তো মিস্টার শর্মা, আপনাদের হোটেলের নিয়ম অনুসারে ভিজিটরের নাম ঠিকানা লেখার কথা। কাল রাত্রে আমি ঠিকানা চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে ঠিকানাটা আমার জানার দরকার। না, কোনো ঝামেলা নয়, সব দায়িত্ব আমার। আপনি বরাবর আমাকে সহযোগিতা করেছেন বলেই। হ্যাঁ, বলুন। কর্নেল টেবিলের প্যাড আর কলম টেনে নিয়ে লিখতে থাকলেন। তারপর লেখা শেষ হলে মিস্টার শর্মাকে ধন্যবাদ দিয়ে রিসিভার রাখলেন। হোটেল এশিয়ার ম্যানেজার সুরেশ্বর শর্মার সঙ্গে এইসব কথাবার্তা শুনে মনে হচ্ছে গত রাত্রি থেকে আপনি তীর্থব্রত সিংহের পেছনে গোয়েন্দাগিরি করছেন। কি ব্যাপার কর্নেল? আরব্য রজনী যে ঘোরতর অন্ধকার হয়ে উঠল। কর্নেল স্যার, ভদ্রলোকরে দেখা আর ওনার কথাবার্তার টোন লক্ষ্য কইরা আমার যেন খটকা বাজছিল। কর্নেল আমাদের কথায় কান দিলেন না, হাঁক দিলেন, ষষ্ঠী, আরেকবার কফি চাই। তারপর তিনি টেবিল থেকে সেই প্রজাপতির বইটা টেনে নিয়ে চিহ্নিত পাতাটা খুললেন এবং আগের মতো আতশ কাজ দিয়ে খুঁটিয়ে দেখতে থাকলেন। ষষ্ঠীচরণ কফি দিয়ে যাওয়ার পর হালদার মশাই বললেন, আর কফি খামু? এই তো 11:30 বাজা গেছে। খান হালদার মশাই খান, নার্ভ ঝিমিয়ে পড়েছে প্রচন্ড হেভি মিস্ত্রির ধাক্কায়, চাঙ্গা হওয়া দরকার। ঠিক আছে, আপনি যখন কইতাছেন তখন খাই। কর্নেল সাহেব, একটা কথা জিগাই। বলুন হালদার মশাই। ইচ্ছা করে আমি সিংহ সাহেবের ফলো কইরা এই রাতের ট্রেনেই করণগড় যাই। পকেটের পয়সা খরচ করে গোয়েন্দাগিরি করবেন হালদার মশাই? আপনি বলতে পারেন আমি মাঝে মাঝে এই কাজটা করি, কিন্তু আমার দ্বিগুণ পুষিয়ে যায়। কিভাবে যায় তা জয়ন্ত জানে, ওকে জিজ্ঞেস করুন। গোয়েন্দা প্রবরা আমার দিকে তাকালেন। বললুম, ব্যাপারটা আপনারও অজানা নয় হালদার মশাই। কর্নেল করণগড়ের ট্যাঙ্কের কুড়ি খরচ করে যাবেন, গোয়েন্দাগিরি যা করার তা করবেন, সেই সঙ্গে বিরল প্রজাতির পাখি বা প্রজাপতির ছবি তুলবেন, পাহাড়ি অর্কিড সংগ্রহ করবেন। এইসব করার পর কলকাতায় ফিরে সচিত্র প্রবন্ধ পাঠাবেন বিদেশি কোনো বিজ্ঞাপন সংক্রান্ত পত্রিকায়, একখানি টাকা পাবেন। এছাড়া এদেশের মেট্রোপলিটন শহরগুলোতে আজকাল প্রকৃতি পরিবেশ সংক্রান্ত সংস্থা ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। প্লেন ভাড়া আর 5 স্টার হোটেলে থাকার সুবিধে সহ
এক একটা লেকচারে কমপক্ষে 10,000 টাকা দক্ষিণা। অবশ্যই স্লাইড সহযোগে লেকচার দিতে হবে, তাও কর্নেলের আছে। জয়েন্ট একটু বাড়িয়ে বলছে হালদার মশাই। তবে আপনার যে প্রফেশন, একজন ক্লায়েন্ট থাকা দরকার। আইনসম্মত পদ্ধতিতে দুপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে। একটু অপেক্ষা করুন। আপনার যেমন ক্লায়েন্ট দরকার, আমারও তেমনই আপনাকে দরকার। করণগড়ের রানীমার মৃত্যু রহস্য বিড়ালগুলোর কথা ছেড়েই দিচ্ছে। সেই রহস্যভেদে ক্লায়েন্ট বলতে তো মিস্টার তীর্থব্রত সিংহ, অথচ আপনি তার পেছনেই গোয়েন্দাগিরি করছেন। আমি বুঝতে পারছি না কর্নেল, কলকাতায় বসে হালদার মশাইকে করণগড়ের কেসের ক্লায়েন্ট কিভাবে জোগাড় করে দেবেন আপনি? জয়তো, তুমি বলছো আরেবিয়ান নাইটসের কথা, ঘটনার ভেতরে ঘটনা। হ্যাঁ, তোমার উপমা প্রচন্ড লাগসই, তোমার সেই 3খানা প্রচন্ডের চেয়েও। তবে আগে আমাকে কফিটা শেষ করতে দাও। প্রজাপতির বইটা আতশকাজ সমেত টেবিলে রেখে তিনি ড্রয়ার থেকে একটা খুদে নোট বই বের করলেন। তারপর কফি খেতে খেতে পাতা উল্টাতে থাকলেন। কিছুক্ষণ পর একটা পাতায় আঙুল রেখে আস্তে সুস্তে তিনি কফি শেষ করলেন এবং চুরুট ধরালেন। তারপর টেলিফোনের রিসিভার তুলে একটা নাম্বার ডায়াল করতে করতে বললেন, কথাটা আমি হালদার মশাইয়ের কাছে কোনো এক সময় তুলতুম, উনি নিজেই সময়টা এগিয়ে দিলেন। এটা ভালোই হলো। তদন্তের শুরু থেকেই গতি বাড়তে থাকবে। সৈনী, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ, আমি জানি তুমি বাড়িতেই থাকবে। শোনো, তোমার তো গাড়ি আছে, এখনই একবার আমার এখানে আসতে পারবে? হ্যাঁ, তোমার ইন্টারেস্টে। ক্যাপ্টেন পান্ডে কি তোমার সঙ্গে আর যোগাযোগ করেছিলেন? উনি বুদ্ধিমান মানুষ, ভালোই জানেন আমি তোমার স্বার্থে কত দূর এগোবো। এনিওয়ে, এখনই চলে এসো, রাখছি। যে মেয়েটি একটু পরে এসে যাবে তার নাম সোহিনী রায়, করণগড়ের রানীমা স্বর্ণময়ীর দূর সম্পর্কের নাতনি। সোহিনীর বাবা মা বেঁচে থাকতে সে তাদের সঙ্গে প্রতি বছর পুজোর সময় করণগড় বেড়াতে যেত। সোহিনী আজ সকাল 7টায় খবরটা পড়ে আমাকে রিং করেছিল। তার আগে অবশ্য তার ঠাকুরদার বন্ধু ক্যাপ্টেন পান্ডে রানীমার মৃত্যুর পরদিনই তাকে খবর দিয়েছিলেন। সে করণগড় যেতে পারেনি, আমার কাছে এসেছিল ক্যাপ্টেন পান্ডেরই পরামর্শে। অবশ্য সৈনিক ঠাকুরদা মেজর অরবিন্দ রায় আমারও বন্ধু ছিলেন, দুর্দান্ত অ্যাডভেঞ্চারার ছিলেন, ভদ্রলোক। হাঁ করে কর্নেলের দিকে তাকিয়েছিল। এবার বললাম, বাহ, করণগড়ের আরব্য রজনী ঘোর অন্ধকার হলেও কোনো যুবতী তাতে ছিল না। যুবতী ছাড়া আরব্য রজনী একেবারে অচল, ইলিউশন সৃষ্টি হয় না। কর্নেল, আমার প্রচণ্ডের সংখ্যা বাড়িয়ে দিতে ইচ্ছে করছে। হালদার মশাই ক্লায়েন্ট প্রাপ্তির খবরে খুশি হয়েছিলেন। তিনি বললেন, এতক্ষণে একটা কথা বুঝলাম। কর্নেল স্যার আগে হইতে করণগড়ের ঘটনার লগে লগে ছিলেন। হালদার মশাই কিছুটা ঠিক কথাই বলেছেন। তবে আমার আসল আগ্রহ ছিল অগস্ট মাসে করণগড় এলাকায় একটা বিশেষ প্রজাতির প্রজাপতি দর্শন। হঠাৎ এই প্রজাপতির খবর পেয়েছিল। যে প্রজাপতির ছবিটা আতশ কাজ দিয়ে খুঁটিয়ে দেখছিলেন সেটাই কি? ঠিক ধরেছ জয়ন্ত। আমার বন্ধু ক্যাপ্টেন হরিচরণ পান্ডের করণগড় একটা ফার্ম হাউস আছে। তিনি সেখানে গত জুলাইয়ে এই অদ্ভুত গড়নের প্রজাপতি আবিষ্কার করে আমাকে খবর দিয়েছিলেন। গড়নটা এত বেশি অদ্ভুত বলেই তার কৌতূহল জেগেছিল। তিনি অনেক চেষ্টার পর প্রজাপতিটার একটা রঙিন ছবি তুলে পাঠিয়েছিলেন। তার প্রায় 2 সপ্তাহ পরে এ মাসের গোড়ার দিকে করণগড়ের রানীমার মৃত্যু সংবাদ তার কাছ থেকেই পেয়েছিল। তীর্থব্রত সিংহকে তিনি আমার সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তা তোমরা আজকে জেনেছ। কিন্তু কাগজে খবর এত দেরিতে ছাপলো স্যার? জয়ন্তকে জিজ্ঞেস করুন, সে কাগজের লোক। খবরটা পাঠিয়েছিল ওই এলাকার নিজস্ব সংবাদদাতা। তিনি খবরটা নিশ্চয়ই ঘটনার দিনই পাঠিয়েছিলেন, কিন্তু কলকাতার কাগজে নিজস্ব সংবাদদাতার খবর পৌঁছয় দেরিতে এবং ছাপাও হয় আরও দেরিতে। কাগজে মফস্বলের খবর ছাপা হয় সেই দিন যেদিন কাগজে কোনো কারণে বাড়তি জায়গা থাকে। অসংখ্য খবর মফস্বল থেকে আসে, সেগুলো ফেলে দেওয়া হয় আবর্জনার ঝুড়িতে। 2 বাত কোনো চমকপ্রদ খবর এলে বিভাগীয় সম্পাদক তা রেখে দেন, যেদিন জায়গা পান সেদিন ছাপতে দেন। বিড়ালের শোকে রানীমার মৃত্যু খবরটাতে একটু চমক ছিল। আমার ধারণা আমাদের দৈনিক সত্যসেবক পত্রিকা ছাড়া আর কোনো কাগজ খবরটা ছাপেনি। হ্যাঁ, দৈনিক সত্যসেবক ছাড়া কলকাতার কোনো কাগজেই ছাপেনি। তবে আমার ধারণা পাটনা থেকে প্রকাশিত স্থানীয় কাগজে খবরটা সম্ভবত ফলাও করে ছেপেছে।
পরবর্তী ঘটনাও ফলো আপ হিসেবে ছেপেছে, কারণ ঘটনাটা হত্যাকাণ্ড। পরবর্তী ঘটনা আমাদের নিজস্ব সংবাদদাতা হয়তো পাঠিয়েছিলেন, বিভাগীয় সম্পাদক তপেশদার টেবিলে এখনো হয়তো রাখা আছে, স্থানাভাবে ছাপা হচ্ছে না। ষষ্ঠী! একটু পরে ষষ্ঠী পর্দার ফাঁকে উকি মেরে বলল, বাবামশাই, সেই দিন যে মেয়ে ছেলেটি এই ছিলেন উনি। সৈনিকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস হতভাগা। ষষ্ঠীচরণের মুখ অদৃশ্য হলো। তারপর ড্রয়িং রুমের পর্দা তুলে একজন তরুণী ঢুকল। তার পরনে জিন্সের প্যান্ট, গায়ে ধূসর টি শার্ট, চেহারায় তীক্ষ্ণ সৌন্দর্য এবং স্মার্টনেস। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, ছোট করে ছাঁটা চুল। ধরেই নিয়েছিলাম সে বাংলায় কথা বলবে না, কিন্তু একটু হেসে সে কর্নেলের উদ্দেশ্যে বলল, স্বর্ণ দিদিমার কেস আপনি নিতে আগ্রহী একথা ক্যাপ্টেন পান্ডে আমাকে বলেছিলেন, কিন্তু আজ টেলিফোনে আপনার কথা শুনে মনে হলো হঠাৎ আপনি কোনো কারণে আমার প্রত্যক্ষ সাহায্য চান, তাই না? বসো সৈনী, আলাপ করিয়ে দিই। কর্নেল, আমি বাজি রেখে বলতে পারি এই ভদ্রলোক সাংবাদিক জয়ন্ত চৌধুরী। নমস্কার জয়ন্তবাবু। প্রতি নমস্কার করলুম। কর্নেল একটু হেসে বললেন, তাহলে এই ভদ্রলোককে তোমার চেনা উচিত। 1 মিনিট। ওর হাতে নস্যির কৌটো, খুঁটিয়ে ছাটা চুল, গাথা ক্রিস্টে ডিটেকটিভ এরকুল পোয়ারোর মতো গোপের 2 ডগা ছুঁচলো, যেন মোম মাখানো আছে। মাই গুডনেস, উনি সেই প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার? হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়েছিলেন, বলে উঠলেন, আরে আশ্চর্য, ম্যাডাম আমার চিনলেন কেমনে? বাহ, নিজে থেকেই তো ধরা দিলেন আপনি। মিস রায় তাহলে নিয়মিত দৈনিক সত্যসেবক পত্রিকা পড়েন? পড়ি, তবে গত 1 বছরে আপনার কেস স্টোরির ভাষা বড্ড ডাল হয়ে যাচ্ছে জয়ন্তবাবু। আগের মতো সেই সাহিত্য গুণটা আর থাকছে না। জয়ন্তর দোষ নেই সোহিনী, ওর কাগজে চিফ অফ নিউজ ব্যুরোর কড়া নির্দেশ। খবরের কাগজের কেস স্টোরি হবে অবজেক্টিভ। পাঠকরা নাকি গাদা গাদা চিঠি লিখে অভিযোগ করেছে খবরের কাগজে তারা সাহিত্য আশা করে না। যাই হোক, তোমাকে বেশিক্ষণ আটকাবো না। শুরুতেই তোমার স্বর্ণ দিদিমার কেসে, ইংরেজিতে যাকে বলে স্মেলিং আ ডেড র্যাট সামওয়ে। হ্যাঁ, আই স্মেল। আমারও তাই মনে হয়েছে। বলো কি, কেন মনে হয়েছে? ক্যাপ্টেন পান্ডে আমাকে টেলিফোন করে বলেছিলেন এই কেসে তীর্থ কাকুদেরও বড্ড বেশি মাথা ব্যথা। তাছাড়া উনি নাকি স্বর্ণ দিদিমার সব প্রপার্টির মালিক হবেন। অথচ বাবার কাছে শুনেছিলাম এদিকে ক্যাপ্টেন পান্ডেও আমায় আভাসে বলেছিলেন যে স্বর্ণ দিদিমার উইলে প্রপার্টি 2/3 আমার নামে, আর বাকি 1/3 অর্ধেক তার কর্মচারীদের নামে দেওয়া আছে, আর বাকি অর্ধেক আছে তীর্থ কাকুর নামে। ক্যাপ্টেন পান্ডে তো উইলের অন্যতম সাক্ষী। আজ তোমার তীর্থ কাকু আমার কাছে এসেছিলেন, প্রায় ঘন্টা 2 ছিলেন। উনি উঠেছেন হোটেল এশিয়াতে। আশ্চর্য, কলকাতা এলে তো উনি আমাকে রিং করেন, আমাদের বাড়িতে এসেও দেখা করে যান। এবার শুনো, কথায় কথায় আমি ইচ্ছে করেই ওকে যখন বললুম আপনি তো আপনার মামিমার সব প্রপার্টির মালিক, উনি তাতে সায় দিলেন। আচ্ছা সোহিনী, বাই এনি চান্স তুমি কি কোনো রঘুবীরকে চেনো? তিনি নিউ আলিপুরে থাকেন। রঘুবীর আচারিয়া? হ্যাঁ। না, ও নামে আমি কাউকে চিনি না। কে উনি? এখনো জানি না। হোটেল এশিয়ায় উনি তোমার তীর্থ কাকুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শুধু এইটুকু বুঝেছি উনি তীর্থবাবুর বন্ধু। অবশ্য এমনও হতে পারে ওর সঙ্গে তীর্থবাবুর ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে। যাই হোক, আমি ভদ্রলোকের ঠিকানা জানি, খোঁজ নিয়ে দেখব। এবার কাজের কথাটা বলি। বলুন। তুমি তোমার স্বর্ণ দিদিমার হত্যাকাণ্ডের রহস্য সম্পর্কে তদন্ত করার জন্য প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদারকে অধিকার দাও। একটু ফর্মালিটির ব্যাপার আছে। মিস্টার হালদার তার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কন্ট্রাক্ট পেপার নিয়ে তোমার কাছে যাবেন। তুমি ওতে সই করে দেবে। তুমি সই করলে মিস্টার হালদার আইনসম্মতভাবে তদন্তের অধিকার পাবেন। আমার আপত্তি নেই, কিন্তু যতদূর জানি এটা ওর প্রফেশন, কাজে টাকা কড়ির ব্যাপারটা। ওটা তোমার পক্ষে সামান্য ব্যাপার। তোমার স্বর্ণ দিদিমার প্রপার্টির লোভ তোমার নেই, তা আমি বুঝি, কিন্তু তুমি তো অপরাধী শাস্তি চাও। নিশ্চয়ই চাই, এই কথা তো আপনাকে আমি বলেইছি। মিস্টার হালদার, কখন যাবেন বলুন? এখনই ওকে তোমার সঙ্গে যেতে বললুম, কিন্তু ওর কাগজপত্র সঙ্গে নেই। গণেশ অ্যাভিনিউতে ওর অফিস। গোয়েন্দা প্রভু রুসখুস করছিলেন, এবার বলে উঠলেন, না না, ম্যাডামের তো গাড়ি আছে,
উনি যদি আমার অফিসে যান তাহলে কাম হইব কিন্তু স্পিডিলি। আজ রাত্রেই আমি তীর্থবাবুরে ফলো কইরা যামু। সোহিনী কর্নেলের দিকে তাকালো, দৃষ্টিতে প্রশ্ন ছিল। হ্যাঁ, তীর্থবাবু আজ রাতের ট্রেনেই করণগড়ে ফিরবেন। আমি আসলে মিস্টার হালদারকে ওই অ্যাডভান্স দেওয়ার কথা ভাবছিলাম। আরে না না, এটা এমন কিছু নয়। যা আপনার ইচ্ছা হয় দেবেন, জাস্ট ফর্মালিটি। পুলিশ আমার ইনভেস্টিগেশনের বাধা দিলে আমার এই কন্ট্যাক্ট পেপার আর ওই ফি এর অ্যামাউন্ট দেখান লাগবো তো। কোনো অসুবিধা নেই, আমি আপনার অফিস হয়ে আপনাকে নিয়ে আমার সার্কাস অ্যাভিনিউর বাড়িতে চলে যাব, সেখানে পেমেন্ট করে দেবো। হ্যাঁ, এটাই ঠিক হবে। তুমি দুটোর মধ্যে আমাকে রিং করে জানাবে। আর হালদার মশাই, আপনি যদি ফোনে আমাকে না পান, ষষ্ঠীকে জানিয়ে দেবেন কখন করণগড় যাত্রা করছেন। সোহিনীর সঙ্গে প্রাইভেট ডিটেকটিভ হৃষ্টচিত্তে বেরিয়ে গেলেন। একটু পরে বললুম, সোহিনী রায় কি করেন জানতে ইচ্ছে করছে কর্নেল। সোহিনী টেনিসে 2 বার এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া রাইফেল শুটিংয়ে ওর সুনাম আছে। ওর ব্যবসায়ী বাবা প্রচুর টাকা কড়ি রেখে গেছে। ওর মা ছিলেন ইতিহাসে অধ্যাপিকা। চিন্তা করো জয়ন্ত, স্বামী তুখোর ব্যবসায়ী আর স্ত্রী অধ্যাপিকা, এদের একমাত্র সন্তান সোহিনী। সোহিনী তাই নিজস্ব পথে হাঁটতে চেয়েছিল, এবং সে পথে সে সাকসেসফুল। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এমন একটি মেয়ে করণগড়ে একা যেতে ভয় পেয়েছিল কেন? তার স্বর্ণ দিদিমা তাকে স্নেহ করতেন, তার প্রমাণ উইলে 2/3 সম্পত্তি দান। অথচ সোহিনী... ও, তোমাকে একটা কথা বলা হয়নি। ওর স্বর্ণ দিদিমার মৃত্যুর খবর দিয়েছিলেন ক্যাপ্টেন পান্ডে। যখন সোহিনী যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন কেউ উড়ো ফোনে ওকে ভয় দেখায়। ওখানে গেলে তার অবস্থা হবে রানীমার মতো। কথাটা সোহিনী ক্যাপ্টেন পান্ডেকে জানিয়েছিল, তাই উনি ওকে যেতে নিষেধ করেছিলেন, আমার কাছে আসতে বলেছিলেন। আমি ওকে বলেছিলাম কিছুদিন অপেক্ষা করো, তারপর বরং আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। এ যে দেখছি আরব্য উপন্যাস নয়, মহাভারতের মতো জটিল উপাখ্যান। আপাতত দৃষ্টে জটিল, কিন্তু কাঠামোটি সরল, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। আচ্ছা কর্নেল, সোহিনীর বাড়িতে গার্জেনের মতো কেউ নিশ্চয়ই আছেন? তুমি বুদ্ধিমান। ওর পিসিমা আছেন, ভদ্রমহিলা, বাল বিধবা। তবে ওকে রায় ভাগেনি বলতে পারো। মাই গুডনেস, 1টা বেজে গেছে। জয়ন্ত, তুমি স্নান করে নাও। আজ আমার স্নানের দিন নয়। ঠিক 1:30টায় আমরা খেয়ে নেবো, 1 ঘন্টা বিশ্রাম করে একসঙ্গে বেরোবো। কোথায়? যথার সময় জানতে পারবে। 2:30-এ বেরোনোর কথা ছিল, কিন্তু তার আগেই হঠাৎ ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। কর্নেল বলেছিলেন, বৃষ্টিটা বেরিয়ে গেলে সমস্যা, রাস্তায় জল জমে যাবে। তোমার পেট্রোল কারের উপর ভরসা করা যাবে না তো। দেখা যাক। বৃষ্টিটা ক্রমশ বেড়ে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা পরে যখন থামলো, তখন কর্নেল ষষ্ঠীচরণকে রাস্তার অবস্থা দেখতে পাঠালেন। কিছুক্ষণ পরে ষষ্ঠী ফিরে এসে খবর দিল, রাস্তায় 1 হাঁটু জল। কর্নেল বিরক্ত হয়ে বললেন, প্রতি বর্ষায় ইলিয়াট রোড এলাকা ছেড়ে তোমার মতো সল্টলেক কিংবা অন্যত্র চলে যাব ভাবি, কিন্তু বর্ষা চলে গেলে কথাটা ভুলে যাই। আসলে এ একটা অছেদ্য মায়া। যেখানে জন্মেছি এবং অবসর নেওয়ার পর এত বছর ধরে বাস করছি, সেখান ছেড়ে অন্য কোথাও গিয়ে মনে শান্তি পাবো না। জানালার পর্দা তুলে আকাশ দেখে নিয়ে বললাম, না, আর বৃষ্টির চান্স নেই। আকাশ পরিষ্কার হয়ে গেছে। রাস্তার জল কি 1 ঘন্টার মধ্যে নেমে যাবে না? অন্তত 4টের আগে তোমার গাড়ি বের করার ঝুঁকি আছে। 4টেতে বেরোলে কি আপনার অসুবিধা হবে? কর্নেল কি যেন একটা চিন্তা করলেন, তারপর এগিয়ে টেলিফোনের রিসিভার তুলে একটা নাম্বার ডায়াল করলেন। সাড়া এলে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার বলছি, মিস্টার সোমের সঙ্গে কথা বলতে চাই। মিস্টার সোম? না না, নিছক আলস্য। আমার এই বয়সে আলস্যকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়, কিন্তু আলস্য সিন্দাবাদ নাবিকের গল্পের সেই বুড়ো, কাঁধে চেপে বসলে নামানো যায় না। হ্যাঁ, ঠিক বলেছেন। তো আপনাদের ওখানে বৃষ্টির অবস্থা কি? এখানকার অবস্থা সাংঘাতিক। না, বৃষ্টির খবর জানবার জন্য ফোন করিনি। আচ্ছা মিস্টার সোম, একটা কথা জানতে চাই, প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। হ্যাঁ, ঠিক ধরেছেন। এবার শুনুন, আপনাদের পারিজাত হাউজিং কমপ্লেক্সের সি ব্লক অ্যাপার্টমেন্ট C17-এ রঘুবীর আচারিয়া নামে এক ভদ্রলোক থাকেন। আপনি না চিনতেই পারেন, বরং তাহলে ওই ব্লকে আপনার আত্মীয় ভদ্রলোককে ফোন করে জেনে নিন। প্লিজ মিস্টার সোম, ওকে একটু জানিয়ে দেবেন আপনার কোনো ক্লায়েন্টের স্বার্থে মিস্টার আচারিয়া সম্পর্কে এই ইনফরমেশনগুলো আপনার দরকার। হ্যাঁ, আমি বলছি, আপনিও নোট করে নিন। 1, মিস্টার আচারিয়া কি করেন। 2,
ওর কোনো কাজ কারবার থাকলে সেটা কোথায়। 3, ওর বিশেষ কোনো হবি আছে কিনা এবং থাকলে সেটা কি। 4, উনি কি অ্যাপার্টমেন্টে সপরিবারে থাকেন নাকি একা। আপাতত এই 4টেই যথেষ্ট। আপনি এখনই যোগাযোগ করে জেনে নেবেন কাইন্ডলি, তারপর আমাকে টেলিফোনে জানিয়ে দেবেন। আমি বাড়িতেই থাকছি। আপনার কৌতূহল স্বাভাবিক, তবে সব কথা সময় মতো বলবো, মুখোমুখি বলবো। রাখছি। আমাকে সত্যি 72-এ ধরেছে জয়ন্ত। হাইকোর্টের অ্যাডভোকেট মিস্টার শিলাদিত্য সোমের কথা ভুলেই গেছিলাম। উনি রঘুবীর আচারিয়া ডেরায় গিয়ে আমাকে এক রাশ মিথ্যে অজুহাত তৈরি করতে হতো। তাছাড়া রিস্কও ছিল। কি ধরনের লোক এই আচারিয়া তা জানি না। করণগড়ের তীর্থব্রত সিংহের সঙ্গে তার কি সম্পর্ক তাও জানি না। আশা করছি এই 4টে ইনফরমেশন থেকেই রঘুবীর আচারিয়ার মোটামুটি একটা আদল পেয়ে যাব। আমি একটা কথা বুঝতে পারছি না, তীর্থব্রত সিংহের সঙ্গে কেউ হোটেল এশিয়ায় দেখা করলে তিনি আপনার সন্দেহভাজন কেন হবেন? নিজেই জানি না জয়ন্ত, রঘুবীর আচারিয়া সম্পর্কে আমার কেন এত তীব্র কৌতূহল। বরং বলুন আপনার সামরিক জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া সেই ইনটিউশন। আপনি নিজেই আপনার এই ইনটিউশন সম্পর্কে সাক্ষাৎ করে বলেন। না ডার্লিং, আমার করণগড়ের বন্ধু ক্যাপ্টেন হরিচরণ পান্ডে আমাকে শুধু একটা আভাস দিয়েছেন, তীর্থব্রত সিংহ সম্পর্কে আমি যেন সতর্ক থাকি। তাই এটা নিছক সতর্কতা। কি আশ্চর্য, মিস্টার সিংহ যদি করণগড়ের রানীমাকে হত্যার চক্রান্ত করে থাকেন, তাহলে কেন তিনি শ্মশানের চিতা থেকে ওর ডেড বডি তুলে পুলিশকে পোস্টমর্টেম করতে বলবেন? মিস্টার সিংহই তো তার মামিমার ঠোঁটের পাশে রক্তের ছিটে লাগা লালা গড়াতে দেখেছিলেন। করণগড়ে না পৌঁছানো অবধি আমার কাছে ঘটনাটা আগা গোড়া অস্পষ্ট থেকে যাচ্ছে জয়ন্ত। আমি এখনো কোনো বিষয় শিওর নই। এটা ইজি চেয়ারে বসে অঙ্ক কষার কেস নয়। ষষ্ঠীচরণ কফি নিয়ে এলো, সঙ্গে একটা চিনেমাটির থালা ভর্তি পাঁপড় ভাজা। সে মুচকি হেসে বলল, বামসে আবার বর্ষাবে মনে হচ্ছে, আবার আকাশ কালো করে মেঘ উঠে আসছে। সে চলে গেলে পাঁপড় ভাজা তুলে নিয়ে বলল, মিস্টার সিংয়ের হাওড়া স্টেশন পৌঁছতে অসুবিধে হবে না, কিন্তু হালদার মশাই থাকেন ডুবো এলাকায়। উনি মিস্টার সিংহকে ফলো করতে পারবেন বলে তো মনে হচ্ছে না। সৈনী ফোনে কি বলেছিল ভুলে যেও না জয়ন্ত। জোর করে সে প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোককে 1000 টাকা অ্যাডভান্স গছিয়ে দিয়েছে। কাজেই হালদার মশাই তার ডুবো এলাকা থেকে দরকার হলে সাঁতার কেটে পাড়ি দেবেন। তাছাড়া ভুলে যেও না উনি পূর্ববঙ্গের মানুষ এবং নিজেকে জলপোকা বলেন। ঠিক সেই সময় কাকতালীয় ব্যাপারটা ঘটে গেল। টেলিফোন বেজে উঠল এবং কর্নেল সাড়া দিয়েই বললেন, বলুন হালদার মশাই। বাহ, আপনার বুদ্ধির প্রশংসা করছি। হ্যাঁ বলেন কি, দাড়ি পরচুলা? হ্যাঁ ঠিক করেছেন, ঠিক করেছেন। ছদ্মবেশ না ধরলে মিস্টার সিংহের চোখে পড়ার চান্স ছিল। কিন্তু সাবধান, ফার্স্ট ক্লাসের একই কূপে যেন উঠবেন না। যদি দেখেন রিজার্ভেশন একই কূপের বার্থে হয়েছে, তখনই আপনি চেকারকে ম্যানেজ করে নেবেন। হ্যাঁ, সৈনিক চিঠি দেখলে ক্যাপ্টেন পান্ডে আপনার ইচ্ছে অনুসারে থাকবার ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, উইশ ইউ গুড লাক। জয়ন্ত, হালদার মশাইকে তুমি যতই তুচ্ছ তাচ্ছিল্য করো না কেন, উনি একজন প্রাক্তন পুলিশ অফিসার। উনি বৃষ্টি শুরু হতেই ট্যাক্সি করে হাওড়া স্টেশনে চলে গেছেন। রাত 10:25 ট্রেন। ফার্স্ট ক্লাসের কম্পার্টমেন্ট প্রায় ফাঁকাই যায়। কাজেই ওর রিজার্ভেশন পেতে অসুবিধে হয়নি। ফ্রেঞ্চ কাট দাড়ি এঁটেছেন, মাথায় মানানসই পরচুলা, নেকটাই এঁটেছেন, হাতে ব্রিফকেস, পরচুলার উপর টুপি। মূর্তিটা কল্পনা করো জয়ন্ত। কিন্তু ওর মুখের ভাষা? ভাষা কোনো ব্যাপার নয়, তবে আমার ধারণা উনি ইংরেজিতেই কথাবার্তা বলবেন। তুমি তো জানো ইংরেজিতে কাজ চালানোর মতন স্পিকিং পাওয়ার ওর আছে। আমি বাজি রেখে বলতে পারি উনি দৈবাত মুখ ফসকে পূর্ববঙ্গীয় ভাষার একটা শব্দ উচ্চারণ করলেই তীর্থব্রত সিংহের কাছে ধরা পড়ে যাবেন। করণগড়ে কিছুদিন মিস্টার সিংহকে উনি এড়িয়ে চলবেন, তারপর যথাসময়ে ছদ্মবেশ ছেড়ে নিজ মূর্তিতে দেখা দেবেন। আপনাকে হালদার মশাই তাই বললেন বুঝি? হ্যাঁ, উনি রীতিমতন প্ল্যান প্রোগ্রাম করে পা বাড়িয়েছেন। ষষ্ঠীচরণের পূর্বাভাস ব্যর্থ করে বৃষ্টি আর এলো না। আবহাওয়া কদিন থেকে ছিল বিরক্তিকর। ব্যবসা গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠছিলেন। বিকেলে টানা প্রায় 1 ঘন্টার বৃষ্টি এবং তারপর স্নিগ্ধ ঠান্ডা বাতাস শরীরকে প্রচুর আরাম দিচ্ছিল। সন্ধ্যা 6টায় ষষ্ঠী কি কাজে বেরিয়েছিল, ফিরে এসে বলল, দাও রাস্তার জল নেমে গেছে। সেই সময় আবার টেলিফোন বেজে উঠল।
কর্নেল রিসিভার তুলে সাড়া দিয়ে বললেন, বলছি। হ্যাঁ বলুন মিস্টার সোম। আমার এলাকায় জল নেমে গেছে। কেন এ কথা? তাহলে তো আমার পরম সৌভাগ্য। আপনারা আসুন, অনেকদিন আড্ডা দেওয়া হয়নি। এই সুন্দর সন্ধ্যায় আপনারা সুস্বাগত। জয়ন্ত, অ্যাডভোকেট মিস্টার শিলাদিত্য সোম তাঁর আত্মীয় অভিষেক বসুকে সঙ্গে নিয়ে এখানে আসছে। টেলিফোনে নাকি সব কথা বলা যাবে না। তার মানে রঘুবীর আচারিয়া এই নামের বিষয়টি একটু জটিল। দেখা যাক। অবশ্য আমাকে চর্মচক্ষে দর্শনের আগ্রহ অভিষেক বসুর নাকি তীব্র। নিউ আলিপুর থেকে কর্নেলের পরিচিত অ্যাডভোকেট শিলাদিত্য সোম আর তার আত্মীয় অভিষেক বসু এসে পৌঁছলেন সন্ধ্যে 7টায়। মিস্টার সোম বললেন, অভিষেক দা, ইনি তো সেই কিংবদন্তি পুরুষ কর্নেল নীলাদ্রি সরকার, তাই তো? কর্নেল, পরিচয় করিয়ে দেওয়ার আগেই কিন্তু আমি চিনেছি। আচ্ছা, অভিষেক দা চিনেছে কিনা দেখা যাক। অভিষেক বসু ভুরু কুঁচকে মিটিমিটি হেসে বললেন, অবশ্যই চিনেছি। যেখানে কর্নেল সাহেব সেখানেই সাংবাদিক জয়ন্ত চৌধুরী। নমস্কার, দুজনকেই নমস্কার। বসুন মিস্টার সোম। মিস্টার বোস বসুন। আপনিও যে মিস্টার সোমের সঙ্গে আসছেন তাই শুনে প্রথমে অবাক হলেও পরে ব্যাপারটা স্বাভাবিক বলে মেনে নিয়েছি। তার চেয়ে বড় কথা, মিস্টার সোমের মাধ্যমে আপনার বক্তব্য শোনার চাইতে সরাসরি আপনার মুখ থেকে শোনার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। তবে আগে কফি, তারপর অন্য কিছু। কর্নেল সাহেবের কিন্তু ওই এক মন্ত্র অভিষেক দা, এই কফি নার্ভ চাঙ্গা করে। দুই প্রৌঢ়কে দেখে আমার কৈশোরে দেখা সিনেমা লরেল হার্ডির কথা মনে পড়ছিল, তবে আচার ব্যবহারে নয়, চেহারায়। মিস্টার সোম প্রায় কর্নেলের মতো তাগড়াই, আর মিস্টার বসু রোগা। উচ্চতা 5.25 ফুট হবে কিনা সন্দেহ। মিস্টার সোমের পরনে প্যান্ট আর স্পোর্টিং গেঞ্জি, মিস্টার বসুর পরনে ধুতি পাঞ্জাবি। তবে তার গোঁফ দেখার মতো লম্বা। ষষ্ঠীচরণ কফি আনলো। কফি খেতে খেতে কর্নেল বললেন, মিস্টার বোসের সঙ্গে আপনার আত্মীয়তা আছে মিস্টার সোম। আমার ধারণা আত্মীয়তার সম্পর্কটা সুমিষ্ট ধরনের। এই জন্যই কর্নেল সাহেব আমার কাছে কিংবদন্তি পুরুষ। দেখো হেসুম, দেখো কেমন অন্তর্ভেদী দৃষ্টি। দুজনকে দেখেই ধরে ফেলেছেন আমরা পরস্পরে কিসে বাঁধা আছি। সম্ভবত আপনাদের শ্বশুর শাশুড়ি একই ভদ্রলোক ও একই ভদ্র মহিলা। ব্রাভো ব্রাভো কর্নেল সাহেব, আপনি হয়তো সোমের সঙ্গে যোগাযোগের আগেই এক দফা গোয়েন্দাগিরি করে নিয়েছেন। না মিস্টার বোস, নিছক অনুমান। অসম্ভব অসম্ভব। সোম হয়তো আগে কোনো সময়ে আমার কথা আপনাকে বলে থাকবে। না, কর্নেলের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, কিন্তু তোমার প্রসঙ্গ ওঠার কোনো চান্স ছিল না। তো কর্নেল সাহেবকে জিজ্ঞেস করছি, বলুন তো কোন সূত্রে আপনি অভিষেকদার সঙ্গে আমার এমন সম্পর্ক টের পেলেন? স্মৃতির সূত্রে। তার মানে? বেঙ্গল ক্লাবে মহাবীর আগরওয়ালের পার্টিতে আপনি আপনার স্ত্রী মিসেস মালবিকা সোমের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়ে সকৌতুকে বলেছিলেন, এরপর কোথাও যদি প্রায় এই চেহারার কোনো মহিলাকে দেখতে পান, সাবধান, তাকে যেন মিসেস সোম বলে আলাপ করতে যাবেন না। মালবিকার সঙ্গে তার দিদি পারমিতাকে অনেকেই গুলিয়ে ফেলে। এর একটা বড় কারণ, ওর দিদিও থাকে ওই একই হাউজিং কমপ্লেক্সে। আমি এই স্মৃতির সূত্রেই কতকটা আন্দাজে ঢিল ছুড়েছি। এই একটা সমস্যা সত্যি আছে। পারমিতা মালবিকার চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু দেখলে মনে হবে 2 যমজ বোন। কফি শেষ করে কর্নেল চুরুট ধরালেন। অভিষেকবাবু পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে বললেন, সোম আর তার 2 বোন মিলে আমার সিগারেট খাওয়ার জন্য ভয়ঙ্কর সব ভয় দেখায়, অথচ কর্নেল সাহেব এই বয়সেও চুরুট খান। তিনি সিগারেটের প্যাকেট আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি বললাম, আগে প্রচুর সিগারেট খেত, জোর করে ছেড়ে দিয়েছে। পেরেছেন? আশ্চর্য, আমি পারলাম না। টাইম এগিয়ে যাচ্ছে কর্নেল, এবার একটু কাজের কথা হোক। অভিষেক দা, কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করা কিন্তু উচিত হবে না। কর্নেল সাহেব, আপনি প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন মিস্টার বোস সম্পর্কে। বাই এনি চান্স আপনি কি শিক্ষকতা করতেন? ধরা যাক অধ্যাপনা। অভিষেক দা, কি বুঝছো বলো? বুঝেই তো এসেছি। হ্যাঁ কর্নেল সাহেব, আমি অধ্যাপনা করতাম। বছর 5 আগে রিটায়ার করেছি। আমি পড়াতাম রাষ্ট্রবিজ্ঞান। না, শুধু অধ্যাপনা নয়,
অভিষেকদা কিন্তু ছাত্রদের জন্য অনেক টেক্সট বুকও লিখেছে। অধ্যাপক এ বোস নামে টেক্সট বই দেখলেই বুঝবেন, এই সেই অধ্যাপক। বই থেকে ওর আয় আমার দ্বিগুণ, কর্নেল। এবার বলুন রঘুবীর আচার্য কি করেন? ব্রাভন রোডে আচারিয়ার এক্সপোর্ট ইম্পোর্টের কারবার আছে, মেকানিক্যাল পার্টসের কারবার। আমি অবশ্য ওর অফিসে কখনো যাইনি, তবে আমার সঙ্গে আলাপ পরিচয়ের কারণ আমরা একটা চওড়া করিডোরের দুই প্রান্তে মুখোমুখি থাকি। আপাত দৃষ্টিতে বিনয়ী, ভদ্র, অমায়িক। ওর বিশেষ কোনো হবি লক্ষ্য করেছেন কি? হ্যাঁ, ওর হবি দেশ বিদেশের প্রাচীন জিনিস সংগ্রহ। ওর সংগ্রহশালা আমাকে উনি দেখিয়েছেন। ধাতু ও পাথরের মূর্তি, পানপাত্র, বর্ষার ফলা ব্রোঞ্জের, চিন্তা করুন, প্রাক লৌহ যুগের অস্ত্র। এছাড়া অজানা ভাষার হরফে খোদাই করা পাথরের ফলক, রঙিন ছবি আঁকা মাটির পাত্রের খানিকটা অংশ। আমাকে উনি বলেছিলেন বিদেশে কোথাও গেলেই এইসব জিনিস তিনি সংগ্রহ করে আনেন। একজন মেম সাহেব মাঝে মাঝে এসে আচারিয়ার অ্যাপার্টমেন্টে থাকেন। আমার সঙ্গে একবার আলাপ করিয়ে দিয়েছিলেন। মেম সাহেব নাকি তার স্ত্রী, নাম ন্যান্সি আচারিয়া, আমেরিকার মহিলা। আমি বিশেষ কৌতূহল দেখাইনি, কিন্তু আচারিয়া নিজেই বলেছিলেন মিসেস আচারিয়া বিহারে কোনো একটা জায়গায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। জায়গাটার নাম আজই কাগজে বেরিয়েছে। শোন, তুমি সেদিন বলেছিলে বিড়ালের শোকে সেখানকার এক বৃদ্ধা রানীমা নাকি মারা গেছেন। কর্ণগড়, কর্ণগড় না, তবে ওই কাগজে কিন্তু লিখেছে করণগড়। মিস্টার সোম কি করণগড়ে কখনো গেছেন? না, আমি যাইনি। তবে কর্ণগড়ের রাজার সঙ্গে স্থানীয় এক ব্যবসায়ীর পুরনো একটা কেস হিস্ট্রি নিয়ে, অর্থাৎ একটা মামলার পুরো প্রসিডিং কিন্তু আমার লাইব্রেরিতে আছে। আপনি নিশ্চয় জানেন যে আমার প্রফেশনে এইসব প্রসিডিং এবং কোর্টের জাজমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয়। বিশেষ করে সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট একই ধরনের কেসে প্রেসিডেন্স হিসেবে কাজে লাগে। যাই হোক, খুব ইন্টারেস্টিং কেস কিন্তু এটা। করণগড় আসলে কর্ণগড়ই। হিন্দিভাষীদের উচ্চারণ পদ্ধতি বাংলার মতো নয়। মিস্টার বোস কি করণগড়ের রানীমার মৃত্যুর খবর নিয়ে আজ মিস্টার আচারিয়ার সঙ্গে কোনো আলোচনা করেছিলেন? সোমের কাছে খবরটা অদ্ভুত মনে হয়েছিল, তাই টেলিফোনে আমাকে ওটা পড়তে বলেছিল। খবরটা পড়ায় আমি ভেবেছিল মিস্টার আচারিয়াকে জানাবো, কারণ তার স্ত্রী ন্যান্সি আচারিয়া সেখানে থাকেন। কিন্তু ওর অ্যাপার্টমেন্টের কাজের লোক গুণধর বলল সাহেব বেরিয়েছেন। তারপরেও আর অবশ্য ওটা নিয়ে মাথা ঘামাইনি। কর্নেল সাহেব খবরটা নিশ্চয়ই পড়েছেন? পড়েছি। জয়ন্তবাবুদের কাগজেই বেরিয়েছে। অদ্ভুত খবর নয়? কেন অদ্ভুত? 6টা বিড়াল পুষতেন ভদ্রমহিলা, হঠাৎ 6টা বিড়ালই একসঙ্গে মারা গেল। আর তাই দিকে তিনিও শোকে হার্ট ফেল করে মারা গেলেন। নিশ্চয়ই কেউ বিষ খাইয়ে বিড়ালগুলোকে মেরে ফেলেছিল। এতে এক রহস্যের ঝাঁঝ আছে না? কিসের রহস্য বলে আপনার ধারণা? যে বিড়ালগুলো মেরেছে সে জানতো বৃদ্ধা রানীমা এতে ভীষণ শোকাহত হবেন এবং সেই শোক সামলাতে পারবেন না। ওহ মাই গুডনেস, ইনি নিশ্চয়ই কর্ণগড়ের সেই রাজার স্ত্রী, হ্যাঁ, যার মামলার ইতিহাস আমি পড়েছি। তাহলে কি রাজা সাহেবের প্রতিপক্ষ এতকাল পরে এভাবে প্রতিশোধ নিল? কিন্তু এক বৃদ্ধাকে এভাবে মেরে ফেলার প্রতিশোধ নেওয়াটা আমার ঠিক যুক্তিগ্রাহ্য ঠেকছে না। প্রতিশোধের স্পৃহা বংশ পরম্পরায় কি থাকে কর্নেল? মিস্টার আচারিয়াকে জিজ্ঞেস করলে তিনি প্রকৃত ঘটনা তার স্ত্রীর কাছে জানতে পারবেন। প্লিজ মিস্টার বোস, আমার অনুরোধ আপনি এই বিষয়ে মুখ বুঝে থাকবেন। মিস্টার সোম, আপনিও হাউজিং কমপ্লেক্সে কারোর সঙ্গে এই নিয়ে কোনো আলোচনা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আসলে আপনি কর্ণগড়ের রানীমার কেস হাতে নিয়েছেন। আপনি এই কেসে অভিষেকদার সাহায্য পাবেন। মিস্টার বোসকে আমি কখনোই তার প্রতিবেশী ভদ্রলোকের পেছনে গোয়েন্দাগিরি করতে বলছি না। সেটা ওর পক্ষে অশোভন ব্যাপার হবে। আমি তো এখন নিষ্কর্মার ডেকি, তবে কর্নেল যদি ধান বানতে বলেন ভাঙবো, তা কাজটা যত অশোভন হোক না কেন। কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর এগিয়ে গিয়ে ড্রয়ার আলমারি থেকে ওপর সারির একটা ড্রয়ার টেনে একটা ফাইল বের করলেন এবং ফাইলটা নিয়ে এসে ইজি চেয়ারে বসলেন। বললেন, আপাতত একটা ব্যাপারে আমি মিস্টার বোসের সাহায্য চাইছি। বলুন, কি সাহায্য করব? এতে আমি আমার হবি সংক্রান্ত খবরের কাটিং সাদা কাগজে এঁকে রাখি। এই যে কাটিং দেখছেন, এগুলো 5 বছর আগেকার একটা ইংরেজি দৈনিক থেকে নেওয়া। খবরের ডেডলাইন 10ই আগস্ট, তার মানে 11ই আগস্টের কাগজ।
ডেডলাইন সিকিমের রাজধানী গ্যাংটক। খবরটা কিসের? খবরটা তো বলেছি, আমার হবি সংক্রান্ত। আগে আপনাকে সংক্ষেপে খবরের বিষয়টা বলি। পিটিআই সূত্রে পাওয়া এই খবরে বলা হয়েছে, সিকিমের ইউকসমল অঞ্চলে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক নামে সংরক্ষিত অভয়ারণ্যের রক্ষীরা 30 জুলাই 3 জন বিদেশিকে গ্রেফতার করেছিল। তারা 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন লঙ্ঘন করে প্রায় 20 কিলোগ্রাম প্রজাপতি আর নানা প্রজাতির কীট পতঙ্গ ধরেছিল। আর 20 কিলোগ্রাম? হ্যাঁ, তো তাদের মধ্যে 2 জন রুশ নাগরিক ছিল। তাদের নাম আমোসভ ওলেগ এবং সিনিয়নোভ ভেক্টা। এরা দুজনে পুরুষ। তৃতীয় জন মহিলা এবং মার্কিন নাগরিক। তার নাম ন্যান্সি বার্নার্ড, বাড়ি লস অ্যাঞ্জেলেসে। কোর্টে হাজির করানো হলে রুশ নাগরিকরা বলেন তারা আণবিক জীববিজ্ঞানী, গবেষণার প্রয়োজনে এই কাজ করেছেন। তারা ওই আইনের কথা জানতেন না। ন্যান্সি বার্নার্ড বলেন তিনি একজন লেপিটোপট্রিস্ট, অর্থাৎ প্রজাপতি বিশেষজ্ঞ। তিনি ওই পাহাড়ি জঙ্গলে দুর্লভ প্রজাতির প্রজাপতি খুঁজে বেড়াচ্ছিলেন। ম্যাজিস্ট্রেটের প্রশ্নের উত্তরে ন্যান্সি জানান, ইউকসাম জঙ্গলে তিনি প্যাপিলিও অ্যাস্টিমাচুস প্রজাতির 2টি প্রজাপতি দেখতে পান। তার বিস্মিত হওয়ার কারণ ছিল, এই প্রজাতির প্রজাপতি আফ্রিকার জঙ্গলের অধিবাসী। তবে প্রজাপতিদের আয়ু কম হলেও এই ধরনের কিছু প্রজাতি পরিযায়ী। এরা সাধারণত জাহাজের মাস্তুলে বা কোনো গোপন স্থানে লুকিয়ে থেকে দেশান্তরে পাড়ি দেয়। পাড়ি দিতে স্বভাবত 2, 3 বা 4 প্রজন্ম সময় লাগে। পরিযায়ী প্রজাপতিরা পুরুষ ও স্ত্রী একত্রে থাকে। ভেরি ইন্টারেস্টিং। তারপর ম্যাজিস্ট্রেট কি করলেন? ম্যাজিস্ট্রেট ন্যান্সি বার্নার্ডকে নিঃশর্তে মুক্তি দেন। রুশ নাগরিকদের শাস্তি হয়েছিল নাকি পরে তারা মুক্তি পেয়েছিল ঠিক জানি না, কারণ এই খবরের আর ফলো আপ করা হয়নি। সেই ন্যান্সি পরে মিসেস আচারিয়া হয়েছিল কিনা আমাকে এটা গোয়েন্দাগিরি করে জানতে হবে। এই তো কর্নেল সাহেব। তার আগে জানতে চাই, আপনি পড়াশোনা করতে চশমা ব্যবহার করেন কিনা? হ্যাঁ, চশমা লাগে। চশমা পকেটেই আছে। আমার লং সাইড ভালো, শর্ট সাইড খারাপ। অবশ্যই আমার কাছে উৎকৃষ্ট ম্যাগনিফাইং গ্লাস আছে। তার আগে টেবিল ল্যাম্পের আলোয় আপনি এই খবরের সঙ্গে দেওয়া ছবিটা দেখুন। ধারে বনরক্ষী আর সশস্ত্র পুলিশ, মাঝখানে বাঁদিক থেকে 2 রুশ নাগরিক, ডান দিকে ন্যান্সি বার্নার্ড। বলে কর্নেল টেবিল ল্যাম্প জ্বেলে দিয়ে খবরের কাটিং আনটা কাগজটা ফাইল থেকে খুলে মিস্টার বোসকে দিলেন। মিস্টার বোস চশমা পরে নিয়ে ছবিটা দেখতে দেখতে উত্তেজিত হয়ে উঠেছিলেন। তিনি শ্বাস প্রশ্বাসের মধ্যে বললেন, এবার ম্যাগনিফাইং গ্লাসটা দিন তো প্লিজ। কর্নেল তাকে টেবিলের ড্রয়ার থেকে তার আতস কাজটা বের করে দিলেন। মিস্টার বোস আতস কাজ দিয়ে ছবিটা দেখার পর চাপা স্বরে বলে উঠলেন, এই সেই মেম সাহেব। অভিষেক দা, একটু শিওর হয়ে বলো, আমাদের চোখে সব মেম সাহেবকেই একই তো রকম লাগে। কি বলছো তুমি সোম? আমি শিওর। টল ফিগার, ঝুটি বাঁধা চুলের স্টাইল, পাতলা ঠোঁটের হাসি। খবরের কাগজে আজকাল স্পষ্ট ছবি ছাপা হয়। অভিষেক দা, এই ছবিটা কিন্তু 5 বছর আগে তোলা। তাতে কি হয়েছে? আমিও তো মিসেস আচারিয়াকে প্রায় 3 বছর ধরে দেখে আসছি। মেম সাহেবদের চেহারা বা ফিগার আমাদের মেয়েদের মতো অত শিগগির বদলায় না। তাহলে আপনি 100% শিওর নাকি একটু দ্বিধা থেকে যাচ্ছে? নো দ্বিধা কর্নেল সাহেব, আমি 100% শিওর। তাছাড়া আমি জানি রঘুবীর আচারিয়ার কারবারের একটা ব্রাঞ্চ গ্যাংটকে আছে। আমাকে কতবার উনি বলেছেন গ্যাংটকে বেড়াতে যাওয়ার ইচ্ছে হলে আমাকে বলবেন, সেখানে তার একটা রেস্ট হাউস আছে। ইস, আরে কথাটা আমাকে জানাওনি কেন? আরে খামোকা এক গাদা টাকা খরচ করে কতবার গ্যাংটক ঘুরে এলুম। কিন্তু একটা কথা বুঝতে পারছি না কর্নেল সাহেব, আপনি এই খবরের কাটিং দেখেছিলেন কেন? আপনি আমার হবির কথা তো জানেন মিস্টার বোস। আমিও যে একজন লেপিটোপট্রিস্ট, প্রজাপতি সম্পর্কে আমারও প্রচন্ড বাতিক আছে। বিশেষ করে আফ্রিকান প্রজাতির প্রজাপতি রেয়ার স্পিসিসের মধ্যে পড়ে। বেশি আর কোনো প্রজাপতির ডানার মাপ এত লম্বা নয়। এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত অবধি মাপ 10 ইঞ্চি। 1785 খ্রিস্টাব্দে প্রথম এটা জানা গিয়েছিল, তবে সেটা ছিল পুরুষ প্রজাপতি। 1915 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লর্ড রথসচাইল্ড এই প্রজাতির স্ত্রী প্রজাপতিকে আবিষ্কার করেছিলেন। আসলে আমার আইনের বই পড়ার চেয়ে কর্নেল সাহেবের প্রজাপতির বই পড়া কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই রে,
9:45 বাজছে। ও এসো, তোমার তো নিমন্ত্রণ। কর্নেল সাহেব, এবারে আমাদের উঠতে হচ্ছে। আমাদের গিন্নিরা এতক্ষণে সেজে গুজে তৈরি হয়ে যে যার ব্যালকনিতে বসে বেলুন ফোলা হয়ে ফুলছে। আসলে পার্টি তো রাত 10টায় না, তাছাড়া আমাদেরই পারিজাত আবাসনের কমিউনিটি হলে অনুষ্ঠান তো না, তবে এখনই ওঠা উচিত। চলো। কর্নেল সাহেব, অনিচ্ছা সত্ত্বেও উঠতে হচ্ছে, তবে এরপর যদি আমাকে আপনার প্রয়োজন হয় টেলিফোনে জানাবেন। আর যাওয়ার সময় আবারও বলে যাচ্ছি, ওই মেম সাহেবই মিস্টার রঘুবীর আচারিয়ার স্ত্রী মিসেস ন্যান্সি আচারিয়া। দুই ভাইরা ভাই চলে যাওয়ার পর বলল, আজ আপনি সকালে বই খুলে যে প্রজাপতির ছবি আতস কাছে খুঁটিয়ে দেখছিলেন, সেটা ওই প্রজাপতি, তাই না? কর্নেল কাটিঘাঁটা কাগজটা ফাইলবন্দি করে ড্রয়ারে রেখে এলেন। তারপর ইজি চেয়ারে বসে বললেন, তুমি ঠিকই ধরেছ। কিন্তু এও তো একটা অদ্ভুত রহস্য। কেন আপনি ওই প্রজাপতির দিকে আজ মনোযোগ দিয়েছিলেন? তোমার স্মরণশক্তি এত কম কেন জয়ন্ত? তোমাকে কি বলিনি করণগড়ে ক্যাপ্টেন পান্ডে ওর ফার্মের এলাকায় খুব লম্বা ডানাওয়ালা অদ্ভুত গড়নের প্রজাপতি দেখেছিলেন? হয়তো বলেছিলেন, এত সব রহস্যের পর রহস্যের স্তূপে তা ঢাকা পড়ে গেছে। পরদিন সোমবার কি কি ঘটেছিল তা আমার নোট বই থেকে অবিকল তুলে দিচ্ছে। সকাল 10:15 সৈনিক টেলিফোন। ক্যাপ্টেন পান্ডে প্রাইভেট ডিটেকটিভকে তার নতুন বাংলোয় রেখেছেন, বাঙালি টোলার রাজবাড়ির পশ্চিমে। নৈনী নদীর ব্রিজ পেরিয়ে টিলার গায়ে ক্যাপ্টেন পান্ডের নতুন বাংলো। কেয়ারটেকার আছে, চৌকিদার আছে, প্রাইভেট ডিটেকটিভের অসুবিধে হবে না। 11:05 কর্নেল একা বেরিয়েছিলেন, ফিরে এলেন 12:15। কোথায় গিয়েছিলেন তা খুলে বললেন না। কোথায় নাকি কি একটা জরুরি কাজ ছিল। 12:20 কর্নেলের সৈনিকে টেলিফোন। কথাবার্তা শুনে বুঝল আজ রাতের ট্রেনে করণগড় যাবেন। সৈনিকে সন্ধ্যে 7টার মধ্যে তৈরি হয়ে আসতে বললেন। 1:30 খাটের ওপর অভ্যেস মতো ভাত ঘুমের টানে শুয়ে পড়েছিলাম। দেখছিলাম কর্নেল সেই প্রজাপতির বইটা থেকে তার নোট বইয়ে কি সব লিখছেন। ঘুম ভেঙেছিল ষষ্ঠীচরণের ডাকে। সে চায়ের জন্য ডাকছিল। উঠে দেখলাম কর্নেল নেই। ষষ্ঠী বলল, বাবা মশাই 3টেতে বেরিয়েছেন, কোথায় গেছেন বলে যাননি। 5:20 বৃষ্টি এলো। ঝিরঝিরে বৃষ্টিটা আধ ঘন্টা পরে থেমেও গেল। 6:05 টেলিফোন বাজল, কর্নেলের টেলিফোন। তিনি বললেন, দেশপ্রিয় পার্কের কাছে একটা বাড়িতে আছেন, ফিরতে দেরি হতে পারে। 6:30 আবার টেলিফোন বাজল, নিউ আলিপুর থেকে অভিষেক বোসের ফোন। কর্নেল নেই শুনে তিনি বললেন, কর্নেল ফিরে এলে যেন তাকে রিং করেন। আমি জানতে চাইলুম কোনো বিশেষ খবর আছে কিনা। মিস্টার বোস বললেন, একটা ছোট্ট খবর আছে, তবে তিনি তা সরাসরি কর্নেলকে জানাতে চান। ক্ষুব্ধ হয়ে রিসিভার রেখে জানালার কাছে গেলুম। পর্দা খুলে দেখলুম আবার বৃষ্টি পড়ছে, তবে ফোঁটা ফোঁটা বৃষ্টি, জোর হাওয়াও দিচ্ছে। আলোর শরীর জুড়ে বৃষ্টিকণার আঁকামাকা ছোটাছুটি দেখতে দেখতে হঠাৎ মনে হলো আমি এবার থেকে কবিতা লেখার চেষ্টা করব। 7টায় টেলিফোন বাজল। প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই করণগড় থেকে ফোন করেছেন। কর্নেল স্যার নেই শুনে তিনি বললেন, কর্নেল স্যারের শিগগির করণগড় আসার দরকার। আজ বিকেলে রাজবাড়ির পেছনের জঙ্গলের মধ্যে তিনি একখানে গভীর গর্ত আবিষ্কার করেছেন। টাটকা গর্ত। আরেকটা খবর যেন কর্নেল স্যারকে আমি দিই, রাজবাড়িতে তীর্থব্রত সিংহের শ্যালকও থাকেন, তার নাম শ্যামল মজুমদার। ক্যাপ্টেন পান্ডে বলেছেন, শ্যামলবাবুর সঙ্গে স্থানীয় একটা জঙ্গি আদিবাসী গোষ্ঠীর যোগাযোগ আছে। জঙ্গি গোষ্ঠীটার নাম ব্ল্যাক প্যান্থার। তীর্থব্রত সিংহ কর্নেল স্যারকে শ্যামলের কথা জানাননি। কেন জানাননি এটা হালদার মশাইয়ের কাছে সন্দেহজনক ঘটনা। আমি হালদার মশাইকে শুধু জানালাম আজ রাতের ট্রেনে কর্নেল করণগড় যাচ্ছেন। 7:15 কর্নেল ফিরলেন, তার সঙ্গে সোহিনী রায়। তার কাঁধে একটা ব্যাগ এবং হাতে একটা ব্যাগ। কাঁধের ব্যাগটা প্রকাণ্ড। কর্নেলকে অভিষেকবাবুর কথা বললাম, হালদার মশাইয়ের খবরও দিলাম। কর্নেল তখনই অভিষেকবাবুকে ফোন করলেন। তারপরে শুনলাম কর্নেল ক্রমাগত হুঁ দিয়ে যাচ্ছেন। ষষ্ঠীচরণ কফি আর স্ন্যাক্স রেখে গেল। সোহিনী বলল, I must take the chance to serve the legendary heroes. সে কর্নেলও আমাকে কফি তৈরি করে দিয়ে নিজে শুধু লিকার আর একটু চিনি নিল। তারপর প্রেমে পড়ার মতো হাসি হেসে, আমার ভুলও হতে পারে,
সে বলল, জানেন জয়দাদা, মাই বিলাভেড গ্র্যান্ডপা বলতেন নীলাদ্রি সরকারের মতে দুধ ছাড়া কফি পান আমেরিকানিজম। কর্নেল বললেন, ঠিকই বলি, এই যে জয়ন্ত সিগারেট ছেড়েছে এও আমেরিকানিজম। কফির লিকারে ক্ষতিকর কেমিক্যাল পদার্থ আছে, দুধটা নষ্ট করে। আর স্মোকিং, নন স্মোকারদের মধ্যেই ক্যান্সারের রোগী বেশি। মার্কিনরা তাদের নিজস্ব লাইফস্টাইলকে গ্লোবালাইজ করতে চায়। মাই গুডনেস, গ্লোবাল ভিলেজ কথাটা আমি 1980 সালের সেপ্টেম্বরে আমেরিকায় প্রথম শুনেছিলাম। সোহিনী হেসে উঠল। হাসলে ওকে এত সুন্দর দেখায়, ওই শ্যামবর্ণা তরুণীটি কি তা জানে? 8:30 কর্নেল ভেতর থেকে এসে বললেন, গোছগাছ শেষ? আমার জন্য তিনি একটা বাড়তি রেনকোট সঙ্গে নিয়েছেন। সোহিনী আবার সেই প্রেমে পড়ার মতো হাসি হেসে বলল, জানেন জয়দাদা, বৃষ্টি রাতে ট্রেনে যেতে আমার অসাধারণ লাগে। আমারও। কর্নেল রসভঙ্গ করে বললেন, বৃষ্টি রাতে ট্রেনে ওই লাইনে প্রায় ডাকাতি হয়। কি নেবে ওরা? আমি তো গয়না ঠান্ডা পড়ি না। আমি মনে মনে বললাম, তুমি নিজেই এক অসামান্য গয়না। হা ভগবান, আমি কি ওর প্রেমে পড়ে গেলুম নাকি? জাপানি ওয়াল ক্লকে পিয়ানোর সুরে 9টা বাজল। কর্নেল বললেন, 11:25 ট্রেন, 10টায় ডিনার খেয়ে বেরোবো। 5 মিনিট পরে টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে হু হু করে গেলেন। তারপর রিসিভার রেখে মিটিমিটি এসে আমার দিকে তাকালেন, বললেন, নিউ আলিপুর থেকে আবার মিস্টার বোসের ফোন। জয়ন্তর আগ্রহের কারণ আছে। আজ সকালে ন্যান্সি আচারিয়া হঠাৎ এসেছিলেন। মিস্টার আচারিয়া তাই অফিসে যাননি। মিস্টার বোস যেচে পড়ে মিস্টার আচারিয়ার অ্যাপার্টমেন্টে আড্ডা দিতে গিয়েছিলেন। তিনি নিশ্চিত এই সেই ন্যান্সি বার্নার্ড। এইমাত্র মিস্টার বোস আড়ি পেতে শুনেছেন ন্যান্সি আজ রাতের ট্রেনে আবার তার কর্মস্থল করণগড় ফিরে যাচ্ছেন। ব্যাপারটা নাকি সন্দেহজনক। হু ইজ দ্যাট ন্যান্সি? কর্নেল তাকে সংক্ষেপে সিকিমের ঘটনাটা শোনালেন। সোহিনী বলল, বিদেশিরা আদিবাসী এলাকায় রাজনীতি করেছে। স্বর্ণদিদিমার কাছে শুনেছিলাম যে ওই করণগড় অঞ্চলে একটা মিলিটেন্ট দল গড়ে উঠেছে। করণগড়ের রাজা সাহেব বেঁচে থাকতে এসব ছিল না, তবে রানীমার প্রতি তাদের ভক্তি আগের মতোই ছিল। 10টায় ডিনারে বসে আমি সোহিনীর কাছে জানতে চাইলাম, করণগড় রাজবাড়িতে আপনার দূর সম্পর্কের কাকু তীর্থব্রতবাবু শ্যালক শ্যামল মজুমদারকে দেখেছেন আপনি? অরুণিমা কাকিমার এই ভাইটিকে আমি একবারই দেখেছিলাম, তবে স্বর্ণদিদিমা আমাকে তার সাথে মেলামেশা করতে বারণ করে দিয়েছিলেন। সোহিনী, আপনার প্রাইভেট ডিটেকটিভ খবর দিয়েছেন ব্ল্যাক প্যান্থার নামে একটা জঙ্গি আদিবাসী গোষ্ঠীর সঙ্গে শ্যামলবাবুর যোগাযোগ আছে। সোহিনী, এখনো তোমার ফেস করার সময় হয়নি। Now we are just proceeding towards the point 0 from the point 100. কি কাউন্টডাউন কি শুরু হয়েছে? খাওয়ার সময় কথা বলতে নেই, এতে খাদ্যের প্রকৃত স্বাদ পাওয়া যায় না এবং শ্বাসনালীতে খাদ্য আটকে যাওয়ার সাংঘাতিক সম্ভাবনা থাকে। মঙ্গলবার সকাল 7:30 নাগাদ আমরা করণগড় স্টেশনের প্ল্যাটফর্মে পা রেখেছিলাম। ফার্স্ট ক্লাসের একটা মাত্র কম্পার্টমেন্ট। কোনো মেম সাহেব সেই কম্পার্টমেন্টের কোনো কুফেতে ওঠেনি। সৈনী বারবার উঁকি মেরে 4টে কুফেতে খুঁজে বেড়াচ্ছিল। প্ল্যাটফর্মে নেমে সে ভিড়ের মধ্যে একজন মেম সাহেবকে খুঁজছিল, তাও লক্ষ্য করেছিল। কিন্তু যত লোক ট্রেন থেকে নেমেছিল তার দ্বিগুণের বেশি ট্রেনের প্রতীক্ষায় ছিল। ভিড় ঠেলে গেটের দিকে আমরা এগিয়ে গিয়ে দেখেছিল তীর্থব্রত সিংহ দাঁড়িয়ে আছেন। তাহলে কর্নেল তাঁকে আগে থাকতেই খবর দিয়ে রেখেছিলেন। গেট পেরিয়ে যাওয়ার পর তিনি কর্নেলকে সম্ভাষণ করে সোহিনীর কাঁধে মৃদু থাপ্পড় মেরে বলেছিলেন, তাহলে শেষ পর্যন্ত তুই এলি সোহিনী? তুই আসবি শুনে তোর কাকিমা আমার সঙ্গে এসেছেন, আয়। তার পাশে একজন তাগড়াই চেহারার গুফো ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। কর্নেলকে করমর্দন করে তিনি বুকে জড়িয়ে ধরলেন। ইংরেজিতে বললেন, হ্যালো ফ্রেন্ড, গত বছর নভেম্বর থেকে আমি প্রতীক্ষা করছি। আমার মাননীয় বন্ধু জীবন সম্পর্কে কি ক্রমশ নিরাসক্ত হয়ে পড়েছেন? কর্নেল সাহেবের চেয়ে আমার এই ভ্রাতুষ্পুত্রী অনেক বেশি নিরাসক্ত। শুধু নিরাসক্ত নয়, জীবন সম্পর্কে প্রচণ্ড শীতল। ক্যাপ্টেন পান্ডে, সোহিনী মামিমার মৃত্যু সংবাদ শুনে কি যেন বলেছিল? মানুষ মরণশীল।
আশ্চর্য, এই সাংঘাতিক জঙ্গলি জায়গায় আমি একা আসবো কি করে? তা আপনারা কেউ ভাবলেন না? শুধু খবর দিলে দায়িত্ব শেষ। ওসব কথা থাক। সোহিনী এখন পুরোপুরি পরিণত এবং প্রকৃত মহিলা হয়ে উঠেছে দেখে আমি খুশি। প্রথমে তোমাকে দেখে চিনতেই পারিনি। কথা বলতে বলতে আমরা নিচের চত্বরে হেঁটে যাচ্ছিলাম। কর্নেল আমার সঙ্গে ক্যাপ্টেন পান্ডের আলাপ করিয়ে দিলেন। ক্যাপ্টেন পান্ডে আমার হাতে হাত আঁকড়ে ধরে হাঁটছিলেন। এতে এই মানুষটিকে আমার খুব ভালো লাগলো। এর ফাঁকে জিজ্ঞেস করলাম, এই ট্রেনে এখানে এত ভিড় কেন ক্যাপ্টেন পান্ডে? ওরা সব ইন্ডাস্ট্রিয়াল জোনের কর্মী। একটা বড় দল চলে গেছে আজ ভোর 5টার ট্রেনে। এটা দ্বিতীয় দল। এরা 9টার শিফটে কাজ করবে। একটা অ্যাম্বাসেডার গাড়ির পাশে একজন বাঙালি মহিলা দাঁড়িয়েছিলেন। সোহিনী গিয়ে তাকে প্রণাম করতে নত হলো, কিন্তু তিনি সোহিনীকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। বুঝলুম ইনি তীর্থব্রত বাবুর স্ত্রী অরুণিমা। তাঁর চেহারায় মাতৃত্বের আদল ফুটে উঠেছিল। মিস্টার সিংহ বললেন, জয়ন্তবাবু, আপনি সামনের সিটে আমার পাশে বসুন। ক্যাপ্টেন পান্ডের জিপে যেতে হলে আপনাকে পিছনে উঠতে হবে। পাশেই জিপ গাড়িটা দাঁড় করানো ছিল। ক্যাপ্টেন পান্ডে সহাস্যে বললেন, ঠিক বলেছ তীর্থ। আমাদের 2 অবসরপ্রাপ্ত সামরিক অফিসারের আয়তন কালক্রমে বেড়ে গেছে। এই জন্য অবশ্য আমাদের নিজেদের কোনো দোষ নেই। তীর্থবাবু নিজের গাড়ি চালিয়ে এসেছিলেন। তাঁর বাঁ পাশে বসল। আমাদের 3 জনের লাগেজ এই গাড়ির ডিকিতে ঢোকানো হয়েছিল। ক্যাপ্টেন পান্ডের জিপ আগে আগে চলল, তার পেছনে অ্যাম্বাসেডর। রাস্তার অবস্থা শোচনীয়। ধারে ঘন জঙ্গল, চড়াই উতরাই হয়ে ঝাঁকুনি খেতে খেতে গাড়ি এগিয়ে যাচ্ছিল। পিছনে অরুণিমা ও সোহিনীর মধ্যে চাপা স্বরে কি কথা হচ্ছিল স্পষ্ট বুঝতে পারছিলাম না। বারবার শুধু কানে আসছিল একটা কথা, চক্রান্ত। কিছুক্ষণ পরে বাঁকের মুখে বাঁ দিকে একটা ছোট্ট পাহাড়ি নদী দেখতে পেলাম। নদীটা কানায় কানায় ভরা। কোথাও পাথর মাথা উঁচিয়ে আছে, তীব্র খাদ বইছে। মিস্টার সিংহ বললেন, জয়ন্তবাবু, এই নদীটার নাম নৈনী। এখন জল দেখছেন, ওটা গত রাত্রে প্রচণ্ড বৃষ্টির জল পাহাড় ধুয়ে নেমেছে। সকালের মধ্যে আর বৃষ্টি না হলে অন্যরকম রূপ দেখতে পাবেন। ছোট নাগপুর ফাউন্টেন রেঞ্জের একটা শাখা করণগড় পর্যন্ত এগিয়ে এসেছে। পাহাড় আর জঙ্গল এলাকায় আগের যুগের সামন্ত রাজারা দুর্গ তৈরি করে বাস করতেন। দিল্লি বা পাটনা থেকে তুর্কি, মোগল, পাঠান কোনো শক্তি এদের জব্দ করতে পারত না। অবশ্য আমার মামিমার বাবা তার পূর্বপুরুষের সূত্রে রাজা খেতাব পেয়েছিলেন। আপনার মনে থাকতে পারে, ওরা ছিলেন রাঢ়ী ব্রাহ্মণ। আকবরের আমলে রাজা মানসিংহ বাংলা বিহার সীমান্তে বিদ্রোহ দমনে এসেছিলেন। তখনই রাঢ়ী ব্রাহ্মণ পরিবার তাকে নানাভাবে সাহায্য করেছিলেন। তার পুরস্কার হিসেবে কর্ণ ঠাকুর নামে পরিচিত এই পরিবারের প্রধান পুরুষ একটা বিশাল এলাকা জায়গির পান। কর্ণ ঠাকুর সম্পর্কে এই এলাকায় অদ্ভুত সব গল্প চালু আছে। মূলত আদিবাসীরাই তার প্রজা ছিল। একটু পরেই নদীর বাঁ দিকে তার কর্ণগড়ের ধ্বংসাবশেষ দেখতে পাবেন। ওটাই কর্ণগড়, তা থেকে করণগড়। ডান দিকে তরঙ্গায়িত প্রান্তর, কোথাও সবুজ ঘাসে ঢাকা, কোথাও নিরাবরণ। কাছে ও দূরে টিটার গায়ে আদিবাসীদের গ্রাম দেখা যাচ্ছিল। ঘাসের জমিতে রাখাল ছেলেরা গরু চড়াচ্ছিল। আবার চড়াইয়ে ওঠার পর মিস্টার সিংহ বললেন, জয়ন্তবাবু, ওই দেখুন নদীর ওপারে কর্ণগড়ের ধ্বংসাবশেষ। কাছে না দেখলে মনে হবে নিছক পাহাড়ি জঙ্গল, কিন্তু ওদিকটায় হাতির উপদ্রব আছে। মিনিট 10 পরে সমতল রাস্তার ডান দিকে উঁচু জমির ওপর পুরনো একতলা বাড়ি চোখে পড়ল। মিস্টার সিংহ বললেন, এসে গেছি। এটা বাঙালি টোলার দক্ষিণ প্রান্ত। রাজবাড়ির অবস্থা দেখছেন? বাঁ দিকে নদীর উপরে গাছপালার ফাঁকে ক্যাপ্টেন পান্ডের রেস্ট হাউস খুঁজছিলাম। একটু পরেই সেটা দেখতে পেলাম। খানিকটা দূরে একটা সবুজ টিলার গায়ে ছবির মতো সুন্দর রঙিন বাংলো বাড়ি। গোয়েন্দা প্রবরকে এত দূর থেকে দেখতে পাওয়া সম্ভব নয়। বাঁ দিকে একটা পাথরের ব্রিজ নদীর ওপর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিজের ওধারে সংকীর্ণ একটা লাল মাটির রাস্তা টিলার দিকে এগিয়ে গেছে। ক্যাপ্টেন পান্ডের জিপ ডাইনে ঘুরে উঁচু জমিতে উঠছিল। লক্ষ্য করলাম সামনে রাজবাড়ির দেউড়ি। দেউড়িটা মেরামত করে অক্ষত রাখা হয়েছে। একজন দারোয়ানও আছে। সিসেলাম ঠুকে দেউড়ির বিশাল গড়ার দেওয়া দরজা খুলে দিল। ভিতরে প্রশস্ত লনের দুধারে পাম গাছ, বাউন্ডারি ওয়াল ঘেঁষে দেশি বিদেশি গাছ বর্ষার আমেজে যথেচ্ছ শ্যামলতা ছড়াচ্ছে। একপাশে ভাঙা ফোয়ারা এবং ফুলের বাগান, অন্য পাশে ঘাসে ঢাকা জমির মাঝখানে একটা ঢাকা ইঁদারা, তার পাশে পাম্পিং মেশিনের ঘর,
ক্যাপ্টেন পান্ডের জিপ গাড়ি বারান্দার নিচে থামলো, তার পেছনে থামলো আমাদের অ্যাম্বাসেডর। আমরা গাড়ি থেকে নামলুম। সোহিনী বলল, কাকু ডিকি খোলো, আমার আবার ব্যাগ বদলে গেলে কেলেঙ্কারি। জয়ন্ত তার ব্যাগে কি আছে জানি না, কিন্তু আমার ব্যাগে বাবা সাংঘাতিক জিনিস আছে। রাইফেল টুকরো করে এনেছিস নাকি রে? মানবো না, সামনের মাসে তো শুটিং কম্পিটিশন, প্র্যাকটিসের জন্য এত বেশি স্পেস কোথায় পাবো? কাকিমা একসঙ্গে এলাম, অথচ ওই ভদ্রলোকের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিইনি। কাকু না হয় ফর্মালিটির ধার ধারে না। কাকিমা শোনো, ইনি বিখ্যাত সাংবাদিক জয়ন্ত চৌধুরী। তোমাদের এখানে তো বাংলা কাগজ টাগজ আসে না। একবার ভাবলুম ভদ্রমহিলাকে প্রণাম করব, কিন্তু তার আগেই উনি নমস্কার করলেন। কিন্তু কি জানি কেন অরুণিমা সিংহকে দেখার পর থেকে তার স্নেহবৎসল দৃষ্টি আমাকে তাঁর প্রতি আকৃষ্ট করেছিল। সোহিনী তার ছোট ও বড় দুটো ব্যাগ দু কাঁধে নিয়ে অরুণিমার একটা কাঁধ আঁকড়ে দরজার ভেতর অদৃশ্য হল। ক্যাপ্টেন পান্ডে বললেন, কর্নেল সরকারকে আমার ফার্ম হাউসে রাখবো ঠিক করেছিলাম, তীর্থ বাদ সাধব। যাই হোক, আপাতত তীর্থের আতিথ্যে থাকাই ওর উচিত হবে। মিস্টার সিংহ, আপনার কাকিমার ঘরের দরজা এখনো কি পুলিশ সিল করে রেখেছে? হ্যাঁ, পাটনা থেকে আরেকটা ফরেন্সিক এক্সপার্ট টিম আসবার কথা, কিন্তু 12 দিন হয়ে গেল, তাদের পাত্তা নেই। চলো তীর্থ, দেখি এদের থাকার ব্যবস্থা কেমন করেছো। একজন হাফ প্যান্ট গেঞ্জি পরা লোক জিপের পাশ দিয়ে এসে সেলাম ঠুকল। সে হিন্দিতে বলল, भजवा को माई जी बाजार भेजा है, अभी तक वो नहीं लौटा। ঠিক আছে, তুই এদের জিনিসপত্র নিয়ে আয়। এ ধরনের রাজবাড়ি কর্নেলের সান্নিধ্যে অনেক দেখেছি। বিশাল হলঘর, দেয়ালে রাজবেশ পরা পুরুষ ও মহিলাদের বিশাল অয়েল পেন্টিং টাঙানো, ডিম্বাকৃতি প্রকাণ্ড টেবিল ঘিরে গদি আঁটা চেয়ার, এক পাশে বিবর্ণ সোফা সেট, ইতস্তত টুলে বড় চিনেমাটির ফুলদানি, মাথার ওপর ঝোলানো ঝাড়বাতি, এক পাশের কয়েকটা আলমারি বোঝাই বাঁধানো বই। তাছাড়া দেয়ালে হরিণ, চিতাবাঘ এবং নেকড়ে স্টাফ করা মাথা আটকানো আছে। হলঘর থেকে কাঠের চওড়া সিঁড়ি উঠে গেছে দোতলায়। মেঝে এবং সেই সিঁড়িতে পুরনো লাল কার্পেট পাতা। দোতলায় উঠে দেখলাম ডান দিকে টানা বারান্দার শেষ প্রান্তে সোহিনী একটা থামে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে ঘরের দরজার পাশে অরুণিমা দাঁড়িয়ে কথা বলছেন। তাকে বারবার আঁচলে চোখ মুছতে দেখলুম। এক বৃদ্ধা পরিচারিকা বারান্দার মেঝেতে বসে সম্ভবত কর্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে। তীর্থব্রত আমাদের নিয়ে গেলেন বাঁ দিকে। সিঁড়ির মাথার ওপর প্রশস্ত গোলাকার বারান্দার একটা অংশ ঘুরে তিনি হঠাৎ দাঁড়ালেন, বললেন, এই ঘরে মামিমা থাকতেন, পুলিশ সিল করে রেখেছে। আপনার মামিমা ঠাকুর ঘর কোথায়? এই ঘর থেকে ওদিকে একটা ছোট্ট বারান্দায় যাওয়া যায়, সেখান থেকে ঘোরানো সিঁড়ি বেয়ে উঠলে ওই ঘরের ওপরেই তার ঠাকুর ঘর, সে ঘরটাও সিল করা আছে। এরপর বাড়িটা ডাইনে ঘুরেছে, ইংরেজি এল হরফের মতো। এদিকটায় 3টে ঘর, শেষ প্রান্তের দরজা খোলা ছিল। তীর্থব্রত বললেন, বধুয়া, জিনিসগুলো ঘরে রেখে তুই ননী ঠাকুরকে গিয়ে বল আগে কফি আর স্ন্যাক্স এখনই যেন নিয়ে আসে, তাড়াতাড়ি। বুধুয়া আমাদের ব্যাগগুলো ঘরের ভেতর রেখে চলে গেল। ক্যাপ্টেন পান্ডে বললেন, তীর্থ, আমার জুতো খোলার সমস্যা আছে। কি আশ্চর্য, আপনি জুতো পরেই ঢুকুন, আমরাও জুতো পরে ঢুকবো। ঘরে ঢুকে দেখলুম বেশ চওড়া ঘর। পশ্চিমে একটা জানালা, দরজার দুপাশে উত্তরে 2টো এবং ঘরের ভেতর দক্ষিণে 2টো জানালা। সব জানালায় নতুন পর্দা ঝুলছে। মেঝেতে কার্পেট পরানো হলেও পরিচ্ছন্ন। দুপাশে 2টো নিচু গাছ। তীর্থব্রত দক্ষিণের দরজা খুলে দিয়ে বললেন, এখানে ব্যালকনিতে বসলে কর্নেল সাহেব আনন্দ পাবেন। সোফা সেট, সেন্টার টেবিল ছাড়াও ওয়ার্ড্রোব, লেখার জন্য চেয়ার টেবিল এবং একটা ইজি চেয়ারও আছে। ক্যাপ্টেন পান্ডে সোফায় বসে বললেন, কি আশ্চর্য, আমি ভুলেই গিয়েছিলাম, এই গেস্ট রুমে একসময় মন্ত্রী বা আমলাদের সঙ্গে দেখা করতে আসতাম। যাই হোক, তুমি ফ্যান দুটো চালিয়ে দাও। আজ সকাল থেকে কদর্য গরম পড়েছে। করণগড়ে আগস্ট মাসে এ যাবৎকাল গরম আবহাওয়া ছিল না। ইতিমধ্যে কর্নেল দক্ষিণের ব্যালকনিতে গিয়ে বাইনোকুলারে সম্ভবত পরিবেশ দর্শন করছিলেন। ক্যাপ্টেন পান্ডে তীর্থব্রত সিংহের দিকে তাকিয়ে বললেন, তীর্থ, দাঁড়িয়ে কেন? বসো, আমাকে এখনই ফার্মে যেতে হবে। প্রাথমিক কথাবার্তা আলোচনা করে নি। কর্নেল সরকার আগে কফি পান করে প্রকৃতি দর্শন করবেন, কফির গন্ধ পাচ্ছি। তীর্থব্রত সোফার এক কোণে বসলেন, তারপর চাপা স্বরে বললেন,
সোহিনী আশায় ভালোই হয়েছে, উইল প্রোভেট করানোর কাজটা সেরে ফেলা যাবে। পাওনাদাররা মামিমার মৃত্যুর পর থেকে আমাকে উত্ত্যক্ত করছে। এই সময় সেই বুধুয়া বারান্দার দিকের দরজার পর্দা সরিয়ে দিল। শীর্ণকায় একজন পৈতে ও টিকিধারীর ঢ্যাঙা মানুষ দুহাতে প্রকাণ্ড ট্রে ধরে ঘরে ঢুকলেন। তিনিই যে ননী ঠাকুর তা বুঝতে পারলুম। সেন্টার টেবিলে ট্রে রেখে তিনি ক্যাপ্টেন পান্ডে ও আমাকে নমস্কার করলেন। কর্নেলকে ঘরে ঢুকতে দেখে তিনি তাকেও নমস্কার করলেন। ক্যাপ্টেন পান্ডে তাকে বাংলায় বললেন, ঠাকুর মশাই, আপনার এই অতিথিরা কিন্তু নিরামিষ খান না। আপনি নিজে নিরামিষাশী, তাহলে কি হবে? ননী ঠাকুর মৃদু হেসে বললেন, আপনি ভুলে যাচ্ছেন পান্ডেজি, আমার হাতে আপনি রাজবাড়িতে কি আমিষ রান্না খাননি? আমি নিজে না খেলেও অতিথিদের আমিষ পরিবেশনে আমার কোনো দোষ হয় না। কিন্তু ঠাকুরমশাই, শাস্ত্রে আছে ঘ্রাণেন অর্ধ ভোজনম। ঠাকুর মশাই রসিক মানুষ, তা বোঝা গেল। মুচকে এসে তিনি বললেন, স্যার, এই রাজবাড়িতেই জন্মেছিলাম, এখানেই দেহ রক্ষা করব। আমার 10 বছর বয়স থেকে আমিষের ঘ্রাণ পেতে পেতে এই 40 বছরে আমিষের ঘ্রাণ ভুলে গেছি। আর যদি বলেন স্পর্শদোষ হয় কিনা, 40 বছর ধরে যা স্পর্শ করে আসছি তা আমিষ না নিরামিষ সেটা চিন্তা না করলেই হলো। স্যার, চিন্তার দোষই তো আসল দোষ। ননীদা, এবার এদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করোগে। ব্রেকফাস্ট করব 10টায়। আপনার ব্যস্ত হওয়ার কারণ নেই। রাজবাড়ির কেয়ারটেকার আর রানিমার পরিচারিকাকে পুলিশ জামিন দিচ্ছে না। মিস্টার সিংহ কি আপনাকে লয়ারের মাধ্যমে এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন? ওদের ঘরে 10,000 টাকা করে খুঁজে পাওয়াটাই পুলিশের সন্দেহের একটা গ্রাউন্ড। পান্ডেজির সঙ্গে অফিসার ইনচার্জ রাজকুমার প্রসাদের ভালো জানাশোনা আছে। পান্ডেজি চেষ্টা করেছিলেন, কিন্তু ওই ওড়িয়া লোকটি বড্ড গোয়ার। হ্যাঁ, প্রসাদজি ওই একটা পয়েন্টে স্টিক করে আছেন। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। এমন তো হতেই পারে প্রকৃত খুনি টাকাগুলো ওদের ঘরে কোনো সুযোগে রেখে গিয়েছিল। কিন্তু প্রসাদজির এক কথা, তাহলে তো রাজবাড়ির সব কর্মচারীকে অ্যারেস্ট করতে হয়, এমনকি তীর্থকেও বাদ দেওয়া যায় না। ওসি লোকটির ওই মার্ডারের মোটিভ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণাই নেই। আচ্ছা মিস্টার সিংহ, বৃদ্ধা এক মহিলাকে এমনভাবে মানসিক যন্ত্রণা দিয়ে মেরে ফেলার মোটিভ কি হতে পারে বলে আপনার ধারণা? প্রতিহিংসার চরিতার্থ। কি ব্যাপারে? মোহনলাল সুখানিয়ার গ্র্যান্ডসন প্রকাশ সুখানিয়া, তার কুখ্যাতি আছে। বছর 2 আগে তাকে পুলিশ নিষিদ্ধ মাদক পাচার দায়ে গ্রেফতার করেছিল, কিন্তু শেষ অবধি সে রেহাই পেয়ে যায়। আমার নিজস্ব সোর্স থেকে জানি তার সেই নার্কোটিক্সের কারবার এখনো চালু আছে। ব্যবসার আড়ালে এই গোপন কাজ সে করে যাচ্ছে। কিসের ব্যবসা করেন? ইলেকট্রনিক গুডসের। আশ্চর্য ব্যাপার, পুলিশ দেখেও দেখে না প্রকাশের গোডাউনে বিদেশি টিভি, ভিসিআর, টেপ রেকর্ডার থেকে ক্যামেরা পর্যন্ত দেশি জিনিসের সঙ্গে মিশিয়ে রাখা আছে। কিন্তু প্রতিহিংসা চরিতার্থ বলতে কি আপনি আপনার মামা বাবুর সঙ্গে মামলায় হেরে যাওয়ার ব্যাপারটা বোঝাচ্ছেন? হিস্টোরিক্যাল জুয়েলস নাকি কিছু ক্ষেত্রে অভিশপ্ত হয়ে যায়। আমি তীর্থকে বলেছি সুখানিয়া ফ্যামিলি রাজ সাহেবের তথাকথিত জুয়েলস পেলে অভিশাপের পাল্লায় পড়ত, পায়নি বলে সুখ স্বচ্ছন্দে বেঁচে আছে। আর রাজবাড়ির ওপর যেন অভিশাপের কালো ছায়া। তীর্থের ফ্যাক্টরির অবস্থাও ভালো নয়, লেবার ট্রাবল লেগেই আছে। অনেকদিন থেকেই ভেবেছি আমি অন্য জায়গায় বাড়ি তৈরি করব, কিন্তু মামিমার কথা ভেবে সেটা করতে পারিনি। পান্ডেজি ঠিক বলেছেন, রাজবাড়ি না ছাড়লে আমার ভাগ্যেও কি আছে কে জানে। রানিমার মৃত্যুর দিন ভোরবেলায় যে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগার খবর দিয়েছিল, পুলিশ এ ব্যাপারে কি তদন্ত করছে না? কি করছে তা পুলিশ জানে। এটা তো স্পষ্ট, মামিমার বেড়ালগুলোকে বিষ খাইয়ে কেউ তাকেও বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে বলেই আমাকে ওইভাবে রাজবাড়ি থেকে বেশ কিছুক্ষণের জন্য সরিয়ে রাখতে চেয়েছিল। আপনার স্ত্রী ওই সময় কোথায় ছিলেন? অরুণিমা নিচে ছিল। ফ্যাক্টরিতে আগুন লাগবার খবর শুনে সে নিচে নেমে এসেছিল। তখন তার মানসিক উদ্বেগের কথা বুঝতেই পারছেন। রাজবাড়ির সরকার, তাকে কেয়ারটেকারও বলতে পারেন, তাকে খুঁজছিল দুবেজি। তখন নাকি ঠাকুর বাড়িতে ছিলেন। রাজবাড়িতে ঠাকুর বাড়ি থাকা স্বাভাবিক, সেটা কোথায়? উত্তর পূর্ব কোণে। ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড়ে ঠাকুর বাড়ি। শুনলে অবাক হবেন,
রাজবাড়ির গৃহদেবতা চণ্ডীমা আর মামিমার নিজস্ব ঠাকুর ঘরে গৃহদেবতা শিব। মামিমা নাকি বিয়ের পর তার শ্বশুরমশাইয়ের কাছে অনুমতি নিয়ে তার বাবার বাড়ি থেকে কুষ্টি পাথরে তৈরি শিবলিঙ্গ এনে সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজবাড়ির সব কিছুই বিচিত্র কর্নেল সরকার। ননী ঠাকুরকে দেখলেন? তার ঘরে আছেন রাধা মাধব। জয়ন্ত, তুমি পোশাক বদলে বিশ্রাম করো। 9:45 বাজে। আমি একবার ক্যাপ্টেন পান্ডের ফার্ম থেকে ঘুরে আসি। ঠিক 10টায় এসে ব্রেকফাস্ট করব, দেরি হবে না। ননী ঠাকুর কি করছে দেখার জন্য তীর্থব্রত বেরিয়ে গেলেন। দেখলুম কর্নেল যথারীতি ক্যামেরা আর বাইনোকুলার গলায় ঝুলিয়ে এবং পিঠে কিটব্যাগ এঁটে বেরিয়ে যাচ্ছেন। কিটব্যাগের কোণা দিয়ে প্রজাপতি ধরা থলের স্টিক বেরিয়ে আছে। ওকে সতর্ক করে দেওয়ার ছলে সকৌতুকে বললুম, করণগড় অঞ্চলে কি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন চালু নেই? তুমি তো দেখেছো জয়ন্ত, আমি প্রজাপতি যদি দৈবাত করতে পারি সেটাকে পরীক্ষা করেই মুক্তি দিই। গেস্ট রুমের সংলগ্ন বাথরুমে প্রাতকৃত এবং দাড়ি কামানোর পর পোশাক বদলে নিলুম। তারপর দক্ষিণের ব্যালকনিতে গিয়ে দেখলাম সেখানে 2টো চেয়ার আছে। তীর্থব্রত সিংহ অতিথি সৎকারে কোনো ত্রুটি রাখেননি। চেয়ারে বসে এক মনোরম ল্যান্ডস্কেপ দেখছিল। রাজবাড়ির দক্ষিণের বাউন্ডারি দেয়ালের পর একটা তরঙ্গায়িত প্রান্তর, কোথাও ঘাসে ঢাকা, কোথাও নগ্ন, আর কোথাও ছোট বড় নানান গড়নের কালো পাথর ছড়িয়ে আছে। প্রান্তরের শেষে ইতস্তত কয়েকটা জঙ্গলে ঢাকা টিলার পেছনে নীল হয়ে দাঁড়িয়ে আছে উঁচু পাহাড়। বাঁদিকে পূবে নিবিড় জঙ্গল। ওই জঙ্গলেই কি হালদার মশাই টাটকা বড় গর্ত দেখেছিলেন? ডান দিকে পশ্চিমে রাজবাড়ির নিচে এবড়ো খেবড়ো ওধারে নৈনী নদী সারবন্দি গাছের আড়ালে ঢাকা পড়েছে। ক্যাপ্টেন পান্ডের রেস্ট হাউসটা দেখার ব্যর্থ চেষ্টা করছিল। হালদার মশাই ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে আর পরচলা পরে সাহেব সেজে ওখানে কি করছেন কে জানে। একটু পরে পেছনে ঘরের ভেতরে সোহিনীর কণ্ঠস্বর শুনতে পেলুম। আশ্চর্য, রাজবাড়ি গেস্টরা কি সবাই ভ্যানিশ হয়ে গেল নাকি? সাড়া দিয়ে বললাম, একজন ভ্যানিশ হতে পারেনি। সোহিনী এসে পর্দা তুলে আমাকে দেখে বলল, জয়ন্তদা, আপনাকে ফেলে মনে হয় ওরা সবাই কেটে পড়েছে। বসুন। উফ, সব আপনি ঢাপনি ছাড়ুন তো। ঠিক আছে, বসো। এখানে বসে দেখার মতো কিচ্ছু নেই। তার চেয়ে চলুন পিছনে বাড়ির পুকুরের ধারটা একটু ঘুরে আসি। আপত্তি নেই, কিন্তু এই ঘরে একটা তালা দরকার। তালা? তালা কি হবে? আপনারা হাজার হাজার টাকা করে সঙ্গে নিয়ে এসেছেন নাকি? টাকা কড়ির কথা ভাবছি না, আমার ওই ব্যাগে একটা ফায়ার আর্মস আছে। ফায়ার আর্মস থাকাটা একটা প্রবলেম। আমার রাইফেলটা তো কাকিমার জিম্মায় রেখেছি। আপনার নিশ্চয়ই স্মল গান? .22 ক্যালিবারের 6 রাউন্ডার রিভলভার। কি সর্বনাশ! সাংবাদিকদের এসবে দরকার হয়? তুমি তো জানো আমি আসলে ক্রাইম রিপোর্টার। হ্যাঁ, মনে পড়েছে, একটা কেস স্টোরিতে পড়েছিলাম। আপনি নাকি কর্নেলের বাধা সত্ত্বেও 1 রাউন্ড ফায়ার করে ক্রিমিনালকে সতর্ক করে দিয়েছিলেন, আর কর্নেলের প্রচুর বকুনিও খেয়েছিলেন। দেখবেন পুকুর পাড়ের পিছনের ঘন জঙ্গল আছে, সেই জঙ্গলে নাকি আবার দিনে দুপুরে ভূতেরও উৎপাত হয়। সাবধান জয়ন্তদা, ভূত দেখে যেন ফায়ার করবেন না। খামুখা একটা গুলিও খরচ হবে, ভূতেরাও মরবে না। রিভলভারটা লোডেড ছিল। ওই অবস্থায় পাঞ্জাবির ঝুল পকেটে রুমালে মুড়ে রাখলাম। তারপর সোহিনীকে অনুসরণ করল। হলঘরে নেমে সোহিনী পেছনের একটা দরজা খুলল। একটা খোলা বৃত্তাকার বারান্দা থেকে কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে নেমে একটা লাইম কংক্রিটে জড়ানো চত্বর, তারপর একটা মন্দির। নিচে হাড়িকাঠ দেখে বুঝল এখানে মা চণ্ডীর উদ্দেশ্যে পাঁঠা বলি হয়। মন্দিরের দরজায় তালা আটা। বাঁ পাশ দিয়ে শীর্ণ পথে এগিয়ে বাউন্ডারি ওয়াল, সেখানে একটা দরজা। দরজা খুলে এগিয়ে গিয়ে দেখি একটা চৌকো পুকুর। পুকুরে প্রচুর পদ্ম, সবে কুড়ি ধরেছে। গাছপালা আর ঝোপঝাড় আছে। দরজার নিচেই বাঁধানো ঘাট এবং অনেকটা জায়গা পরিষ্কার করা আছে। জল স্বচ্ছ। পুকুরে প্রচুর মাছ থাকতো, এখন অত মাছ আছে কিনা জানি না। জানেন জয়ন্তদা, একটা আশ্চর্য ব্যাপার, এই ঠাকুর পুকুরের জল কিন্তু গ্রীষ্মেও শুকায় না। স্বর্ণদিদিমার কাছে শুনেছিলাম পুকুরের তলে নাকি একটা প্রস্রবণ আছে। সেটা কিন্তু সত্যি। ওই কোণের দিকে দেখছেন একটা খাল কাটা, ওইখান দিয়ে বাড়তি জল বেরিয়ে যায় নিচের জমির ওই ধান খেতে। দেখতে পাচ্ছেন? পাচ্ছি। কারা ধান চাষ করেছে? জমিগুলো রাজবাড়িরই,
ওই আদিবাসীরা চাষ টাস করে, ফসলের ভাগও দেয়। আর আর ওই যে মোর্চে ধরা তারের জাল দেখছেন, পুকুরের মাছ যাতে জলের সঙ্গে পালিয়ে না যায় তাই খালের মুখে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুকুর পাড়ে পায়ে চলা পথে পা বাড়িয়ে বললাম, চলো জঙ্গলে ভূত দর্শন করে আসি। আমি বা আপনি বিশ্বাস করি না, কিন্তু রাজবাড়ি কেন, এখানকার আদিবাসী চাষিরাও বিশ্বাস করে ভূতের ডেরাটার। দিনে দুপুরে ওদিকে কেউ যায় না। এসো আমরা যাই, অন্তত একটা ভূত দেখতে পেলে অসাধারণ একটা অভিজ্ঞতা হবে। পুকুরের পূর্ব পাড় ঘুরে পায়ে চলা রাস্তাটা নিচে নেমে গেছে। আমরা সোজা জঙ্গলে ঢুকে গেল। দেখলাম এটা একটা শালবন, নিচে তত বেশি ঝোড়ঝাড় নেই, কোথাও কোথাও নগ্ন পাথুরে মাটি। এক জায়গায় একটা প্রকাণ্ড কালো গ্রানাইট পাথর লক্ষ্য করে এগিয়ে গেল, তারপর থমকে দাঁড়ালো। সৈনিক পেছনে ছিল, ঘুরে ঠোঁটে আঙুল রেখে তাকে চুপচাপ থাকতে ইশারা করল। অদ্ভুত একটা চাপা শব্দ আমার কানে এসেছিল। সৈনিও শব্দটা শুনে চমকে গিয়েছিল। তাকে ফিসফিস করে বললাম, ভূত দেখবো, চলো। পা টিপে টিপে পাথরটা ডান দিকে গিয়ে হাঁটু মুড়ে বসলুম। তারপর গুঁড়ি মেরে এগিয়ে গেলুম। সামনে শাল গাছের গুঁড়ির ওধারে একটা হাফ প্যান্ট গেঞ্জি পরা বেঁটে লোক কোদাল দিয়ে নরম মাটি খুঁড়ে পেছনে ছুঁড়ে ফেলছে। গর্তে জল জমে আছে, তাই মাটি খোঁড়ার শব্দটা সত্যি ভুতুড়ে শোনাচ্ছে। লোকটার গায়ে পোশাকে জল কাদা লেগে ভূতের মতোই দেখাচ্ছে। ওদিকে গর্তের পাড়ে বসে আছে আরেকটা লোক, সেই ইঙ্গিতে মাটি খোঁড়া লোকটাকে নির্দেশ দিচ্ছে। তার পরনেও হাফ প্যান্ট আর গেঞ্জি, এক হাতে একটা শাবল। আমি বাধা দেওয়ার আগেই সৈনী উঠে গিয়ে চার্জ করলো, এই কে তোমরা, কেন এখানে গর্ত খুঁড়ছো? লোক দুটো যেন বাঘের দৃষ্টিতে সৈনীকে দেখছিল। আমি কিছু না ভেবেই পকেট থেকে রিভলভার বের করে এক লাফে সৈনীর পাশে গেলুম। তারপর তাদের মাথার ওপর দিয়ে এক রাউন্ড ফায়ার করল। অমনি লোক দুটো কোদাল আর শাবল ফেলে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেল। কর্নেল ও প্রজাপতি রহস্য গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হলো। টানটান উত্তেজনার কর্নেলের এই গল্পের প্রথম পর্ব শোনার পর দ্বিতীয় পর্ব শোনার জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খুব শিগগির নিয়ে আসছি আপনাদের জন্য দ্বিতীয় পর্ব, কর্নেল ও প্রজাপতি রহস্যের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কর্নেলের ভূমিকায় রাজ, হালদার মশাইয়ের চরিত্রে শৈবাল, তীর্থব্রতর চরিত্রে হৃদ, ক্যাপ্টেন পাণ্ডের চরিত্রে বিবেক আর সোহিনীর চরিত্রে পারমিতা। জয়ন্ত ও গল্প পাঠে আমি কমলেশ। আর আমাদের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে আর এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।